বাংলা টপ করে দিয়ে। সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে স্বাগতম। আজকে তোমাদের সাথে যুক্ত হয়েছি তোমাদের সিভিক্স এর পঞ্চম অধ্যায় ক্লাস নিয়ে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমাদের আজকের ক্লাসে আমি তোমাদেরকে সিভিক্স এর পঞ্চম অধ্যায়ের যে এমসিকিউ আছে সেই এমসিকিউ ক্লাসটি নিব। তো সাজেশনের অর্থাৎ তোমাদের পরীক্ষার জন্য যে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আছে সেগুলোই আমি তোমাদেরকে আজকে পড়াবো। তো তোমরা কেমন আছো এবং কে কোন জায়গা থেকে আজকের ক্লাসটি দেখছো আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়েছে, তোমরা যারা ক্লাসে যুক্ত হয়েছো তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগতম। আমার আশা করি তোমরা আমাকে শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ। কমেন্ট সেকশনে জানাও যে কে কোন জায়গা থেকে আজকের ক্লাসে যুক্ত হয়েছে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে অনেকেই যুক্ত হয়েছে, যেমন হচ্ছে আমাদের সাথে রাদিহা যুক্ত হয়েছে এবং আমাদের সাথে আরো অনেকেই যুক্ত হয়েছে। তোমরা একটু বলো কে কোন জায়গা থেকে দেখছো। আমি তোমাদের ক্লাসটা একটু শেয়ার করি তোমাদের। আমরা ইতিপূর্বে যে ক্লাসটি করিয়েছিলাম সেখানে আমরা কি পড়িয়েছি বলতো? এই পঞ্চম অধ্যায়টা পুরোপুরিভাবে আমরা শেষ করেছিলাম, ঠিক আছে? তো আমরা আজকে এই পুরোপুরিভাবে আমরা যেটা শেষ করেছি সেটার উপর ভিত্তি করে আমরা হচ্ছে আজকে তোমাদের রাদিহা আক্তার কক্সবাজার থেকে দেখছে, হৃদয় কুড়িগ্রাম থেকে দেখছে এবং হচ্ছে আশিক যুক্ত হয়েছে আমাদের সাথে, রংপুর থেকে আলভি যুক্ত হয়েছে, বগুড়া থেকে তৌফিকুল ইসলাম যুক্ত হয়েছে। ওকে, আজকের ক্লাসে তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। নাদির উদ্দিন পলাশ আমাদের সাথে যুক্ত হয়েছে, আশিক গাজীপুর থেকে যুক্ত হয়েছে এবং নাসির যুক্ত হয়েছে আমাদের সাথে, মাসুম বিল্লাহ যুক্ত হয়েছে যশোর থেকে, মালিহা আফরোজ মোনা যুক্ত হয়েছে গোপালগঞ্জ থেকে। আচ্ছা, খুশি খান, তোমার এত আনন্দ কেন? ঈদ মোবারক কোত্থেকে? কেন ঈদ মোবারক? আসলে ঈদ কোথায়? ঈদটা কোথায় আসলে? এটা কি ঈদুল আজহা না ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছে কোনটা? ভাইয়া পিডিএফ কোথায় দেন? আমাদের যেই চ্যানেলটা আছে সেই চ্যানেলেই আমরা দেই, অর্থাৎ মেসেঞ্জার চ্যানেলেই আমরা পিডিএফ দিয়ে দেই, ঠিক আছে? তো মেসেঞ্জার চ্যানেল থেকে তোমরা পিডিএফ কালেক্ট করতে পারবে। মাহি যুক্ত হয়েছে নেত্রকোনা, চলে আসলাম। আবু সায়াম, ওকে। উর্মি সাহা যুক্ত হয়েছে, ক্লাসগুলোর পিডিএফ দিলে ভালো হয়। ওই যে আমরা বললাম না যে তোমাদের যে মেসেঞ্জার চ্যানেল আছে সেই মেসেঞ্জার চ্যানেলেই হচ্ছে আমরা দিয়ে দেই। আমাদের মেসেঞ্জার চ্যানেলটা হচ্ছে পড়ালেখার যেই ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে, অর্থাৎ তোমাদের মেসেঞ্জার চ্যানেলের মধ্যে এটা দিবে ফাইলটা। এই ফাইলটা একটু ক্লাস শেষ হলে ওই মেসেঞ্জার চ্যানেলে দিয়ে 10টার দিকে দিয়ে দিও। ওই যে মেসেঞ্জার চ্যানেল আছে না ওটাতে। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি বলে দিয়েছি তোমাদের মেসেঞ্জার চ্যানেলে দিবে, তবে ক্লাসটা করো। ওকে, আমাদের মেসেঞ্জার চ্যানেল হচ্ছে, আমাদের একটা মেসেঞ্জার চ্যানেল আছে পেজের মধ্যে। প্রথমে তোমরা পেজে ঢুকে দেখো, সেখানে প্রথমেই একদম নিচের দিকে গিয়ে ওই ডেসক্রিপশনে অর্থাৎ অ্যাবাউট এর মধ্যে তোমরা পাবে, ঠিক আছে? আমি তোমাদেরকে সেটা একটু দেখাই দেই যে আমাদের আসলে মেসেঞ্জার চ্যানেলটা কোন জায়গায়। তোমাদেরকে আমি একদম সামনে নিয়েই আমি তোমাদেরকে দেখাই দিই যাতে তোমরা সহজেই দেখতে পারো। এইটা আমি একাধিকবার ফেসবুকে শেয়ার করছিলাম। দেখো, এটা হচ্ছে আমাদের পেজ এবং পেজের মধ্যে গিয়েই হচ্ছে একটু নিচে দেখো, এই যে একটু নিচেই হচ্ছে তোমরা দেখবে, এই যে দেখো পেজের মধ্যে পোস্ট অপশনে গিয়ে এই যে দেখো এখানে একটা এই যে ক্লাস লিঙ্ক এই যে পড়ালেখা ক্লাস লিঙ্ক যেটা লেখা আছে এখানে ক্লিক করলেই কিন্তু তোমরা এখানে সবগুলো ক্লাসের তথ্য তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? সবগুলো তথ্য তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? এখানেই তোমরা হচ্ছে প্রত্যেকটা তথ্য তোমরা পাবে। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমরা আজকের পঞ্চম অধ্যায়ের পঞ্চম অধ্যায়ের ইতিপূর্বে যারা ক্লাসটা করো নাই, পঞ্চম অধ্যায়ের উপর আমি একটা পুরো ডিটেলস ক্লাস নিয়েছি, অর্থাৎ তোমাদের সিকিউ কিভাবে লিখতে হবে বা কি রকম টপিক থেকে বা কোন টপিকগুলো থেকে বেশিরভাগ প্রশ্ন আসে সেই জিনিসটাই আমরা গত ক্লাসে পড়েছি। আজকে আমরা এই অধ্যায়ের উপরে কিছু এমসিকিউ সলভ করব এবং হচ্ছে এরপরে আমরা এই অধ্যায়টা ক্লোজ করে দিব। এটা আর আমরা পড়বো না। এটা খুবই সহজ একটা অধ্যায়, যে বাংলাদেশের যে আমরা যে অধিকার কর্তব্য এবং মানবাধিকার, এই অধ্যায়টা হচ্ছে এটা অধিকার কর্তব্য কিভাবে পাবো। ওইখানে ক্লিক করলেই তোমরা জয়েন হতে পারবে খুব সহজে, ওইখানে তোমরা জয়েন হতে পারবে। আশা করি তোমরা সবাই আমার ক্লাসটি ঠিকভাবে দেখতে এবং শুনতে পাচ্ছ। যদি কোনো শুনতে এবং দেখতে সমস্যা হয় তাহলে আমাকে কিন্তু বলবা, ঠিক আছে? তো প্রথমে আসি যে নিচের কোনটি অধিকারের বৈশিষ্ট্য। অধিকার কি আসলে? অধিকার স্থিতিশীল, অধিকার অসীম, অধিকার সর্বজনীন নাকি অধিকার নিরঙ্কুশ? অধিকার আসলে নিরঙ্কুশ হওয়া যায় না, অধিকার নিরঙ্কুশ হয় না।
আবার অধিকার স্থিতিশীল না, অধিকার পরিবর্তন হয় সময়ের সাথে সাথে। অধিকার অসীমও না, অধিকার সীমিত, কারণ আমাদের সম্পত্তি তো আছে সীমিত, তাই না? সম্পদ সীমিত, সেই জায়গায় আমাদের অধিকারও কিন্তু তোমার সীমিত, তোমার অসীম হতে পারে না। তো অধিকারের ক্ষেত্রে নিরঙ্কুশ হওয়া যায় না, অধিকার হতে হয় সর্বজনীন, মানে সবার জন্য যেটা প্রযোজ্য। তো আশা করি তোমরা এটার উত্তর সঠিকভাবে করতে পারবে। মেহনাজ মাহি এবং মালিহা আফরোজ মোনা, তাবাসসুম মোবাশিরা এবং তাবাসসুম শিমু যুক্ত হয়েছেন। তাসমিন সঠিক উত্তর করেছে, আলফি সঠিক উত্তর করেছে, নাহিদ হাসান সঠিক উত্তর করেছে, তারিন সঠিক উত্তর করেছে, আরিফা জান্নাত সঠিক উত্তর করেছে। এটা তোমরা সবাই পারবে, আমি জানতাম তোমরা এটা পারবে, কারণ এটা খুবই সহজ একটা এমসিকিউ ছিল এবং এইরকম প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষায় আসবে। তাহলে অধিকার সর্বজনীন, অধিকার কোনো সীমিত তোমার অসীম কোনো বিষয় নয়, অধিকার কিছু সমাজবোধ থেকে তৈরি হয়। ঠিক আছে, আশা করি তোমরা যারা সঠিক উত্তর করেছো তোমাদের উত্তর হয়েছে। আর আফরিন উত্তর হয়েছে এবং আরিফা জান্নাত উত্তর হয়েছে এবং নবীন উত্তর হয়েছে। ভেরি গুড, আমাদের রেস্টুরেন্টে সব পারে। হ্যাঁ, অধিকার সর্বজনীন। সর্বজনীন মানে কি? এটাকে সর্বজনীন বলতে আসলে যেটা বোঝায় সেটা হচ্ছে ইউনিভার্সাল বোঝায়। ইউনিভার্সাল মানে হচ্ছে কি, যেটা সবার জন্য প্রযোজ্য। হ্যাঁ, ইউনিভার্সাল, যেটা সবার জন্য প্রযোজ্য। যেমন ধরো আমাদের দেশে 18 বছর প্রাপ্তবয়স্ক হইলেই, 18+ হইলে সবাই কি নাগরিক। তো রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে সবারই সমান অধিকার পাওয়ার অধিকার আছে। তাহলে অধিকারের ক্ষেত্রে এটা আমরা বলি যে অধিকার হচ্ছে ইউনিভার্সাল বা অধিকার হচ্ছে সর্বজনীন। এরপরে এর প্রশ্নে আমরা চলে যাই, সেটা হচ্ছে কি, যে তোমার তানবীর সব সময় দেখো, তানবীর হচ্ছে তোমাদের বন্ধু বান্ধবী আছে না অনেকে, যে রুমের মধ্যে থাকলে তাদের ইচ্ছা মতো গান বাজায়, হ্যাঁ, অথবা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মতো আর কি, যে তারা যখন ইচ্ছা তখন যেখানে সেখানে মিছিল মিটিং সমাবেশ দিয়ে বসে, হ্যাঁ, উচ্চ উচ্চ শব্দে মাইক বাজায়, সেরকম আর কি। হ্যাঁ, স্যারকে আজ খুব ক্লান্ত মনে হচ্ছে। না, আমি আসলে ক্লান্ত না, তবে মনে হচ্ছে একটু ক্লান্ত। হ্যাঁ, এটা মনে হতেই পারে, মনে হওয়ার সাথে বাস্তবতার আসলে মিল নাই। ঠিক আছে, তো আমি অনেকক্ষণ বসেছিলাম, আমি ক্লান্ত না এবং একদমই এনার্জেটিক, তবে একটু গুম গুম ভাব আছে। হ্যাঁ, তো এখানে একটু আমি দেখি যে আপনার ক্লাস আমি সবসময় লাইভ করতে না পারলেও রেকর্ডেড করি। আচ্ছা, সাবিকুন নাহার নিয়া, থ্যাংক ইউ সো মাচ। অনেকেই করে। ঠিক আছে, আমার একটা ক্লাস আমি এদিন দেখলাম যে প্রায় 1 লক্ষ কাছাকাছি ভিউ হয়ে গেছে। তো আমি এটা প্রথম দিকে নিয়েছিলাম 2021 সালে, যখন আমরা স্মার্ট বোর্ড ছিল না, ওই যে বোর্ডের মধ্যে লিখে লিখে ক্লাস করাইতাম। তো সেই সময়ের একটা ভিডিও প্রায় 1 লাখ কাছাকাছি হয়ে গেছে। আমি তো দেখে অবাক যে কিরে, এখানে তো অনেক কিছুই আরো আপডেট করা দরকার। তো আপডেটেড অনেক ক্লাসই, মানে আগের অনেক ক্লাসে আমি নিজে দেখে অবাক হয়ে যাই আসলে, সে সময় যে ক্লাসগুলো নিয়েছিলাম। ওকে, তো তোমাদের মধ্যে আবার অনেকে ইউটিউবে গিয়ে কমেন্ট করে যে স্যার ক্লাসের মধ্যে কথা না বলে আপনি পড়ান শুধু। তো তাদের জন্য আবার পড়াতে ফিরে যাচ্ছি। তো তানভীর সবসময় উচ্চ শব্দে গান শুনে, কারণ সে মনে করে যে সে স্বাধীন দেশের নাগরিক, যা খুশি তা করে তার স্বাধীনতা। তানভীরের কার্যকলাপ নিচের কোনটিকে বাধাগ্রস্ত করে? তার মানে আমরা যা ইচ্ছা তা যদি করতে পারি, তাহলে দেশের মধ্যে কি হবে, যে যেদিকে পারবে সেদিকেই আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং। হ্যাঁ, কেউ বাপ্পারাজের গান বাজাবে, হ্যাঁ, কেউ মনির খানের গান বাজাবে, হ্যাঁ, কেউ আবার ডিজে ছেড়ে দিবে, ডিজে বাহারুলকে দিবে। হ্যাঁ, তো এই জন্য মোটামুটি ভাবে যাকে যা ইচ্ছা তা করতে দেওয়া যাবে না। তাহলে এইটা যার যা ইচ্ছা তা যদি করে, তাহলে কি হবে? তাহলে আমরা অনেকের অধিকার থেকে আমরা বঞ্চিত হব, অনেকে আমরা আমাদের স্বাধীনতা থেকে বঞ্চিত হব। ঠিক আছে, তাহলে উত্তর কোনটা হবে? তাহলে কোনটি বাধাগ্রস্ত করছে, তার মানে কি নিচের কোনটিকে বাধাগ্রস্ত করছে তানভীরের কার্যকলাপ। এখানে যদি বলতো যে তোমার তানভীরের যে কার্যকলাপ সেটা কোনটিকে বাধাগ্রস্ত করছে, প্রশ্নটা খুব ইজি। হ্যাঁ, তো সেই স্বাধীন দেশের নাগরিক, যা খুশি তা করাই তার স্বাধীনতা, তানভীরের কার্যকলাপ নিচের কোনটি বাধাগ্রস্ত করছে, তাহলে উত্তর হবে কোনটা? অধিকারকে, কারণ স্বাধীনতাকে নয়। কারণ যদি প্রশ্নটা আরেকটু ঘুরিয়ে দিত তাহলে কিন্তু স্বাধীনতা হতো। হ্যাঁ, যদি প্রশ্নটা এটা করতো যে তোমার কি ধরনের সুযোগ সুবিধা বা অধিকার উপভোগের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে, তাহলে সেটা কিন্তু অধিকারের কথা যদি এখানে বলছে যে কোন ধরনের অধিকারে বাধাগ্রস্ত করছে, তাহলে স্বাধীনতার অধিকারটাকে বাধাগ্রস্ত করছে বলে ধরে নেওয়া যেত। ঠিক আছে, এরপরের প্রশ্ন আমরা যাই, যে 3 নম্বর প্রশ্ন, অধিকারের প্রধান রক্ষা কবচ কোনটি? এটাতে তোমাদের অনেকের বইয়ে ভুল আছে, এই জন্য তোমাদের অনেকেরই হয়তো উত্তরের ক্ষেত্রে তোমাদের ভুল হতে পারে। ঠিক আছে, তো এখানে আমি দেখতেছি
যে 2 নম্বরের ক বলছে লাইক বিএমপি। আচ্ছা 2 নম্বরের ঘ যারা উত্তর করেছে তোমাদের উত্তর হয়েছে, যারা ক বলেছে উত্তর ভুল হয়েছে। আরিফা জান্নাত উত্তর সঠিক হয়েছে, মাহাদি আহমেদ উত্তর ভুল হয়েছে, তোমার এটা একটু কারেকশন করে নিবে, ঠিক আছে। তাবাসসুম শিমু উত্তর হয়েছে, এবং হচ্ছে আরো যারা, উজ্জ্বল আহমেদ আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনেকদিন ধরে দেখা নাই। তোমরা পাস করে গেছো, তোমাদের সাথে দেখা হবে কেন? তোমরা পাস করে গেছো দেখে তোমাদের সাথে দেখা হয় না। তোমরা আগে যারা পাস করে নাই তাদেরকে এখন ক্লাস নিচ্ছি। গ্রুপের লিংক দেন নাই কেন? তারমিন সুলতানা সাইমা, এ মুর্শেদ গ্রুপের লিংক গুলো একটু দিয়ে দাও, গ্রুপের লিংক গুলো একটু দিয়ে দাও, অনেকে নাকি ক্লাস পাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, 3 নম্বরের ক্ষেত্রে যেটা নষ্ট কর, আচ্ছা ঠিক আছে, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে যে আমাদের বেসের গ্রুপগুলোতে, আচ্ছা সবার অধিকারই নষ্ট করছেন ভাই। আচ্ছা আমার নাম কেন দিছেন? আমার মনে না। আচ্ছা তানবির আলম সিদ্দিক স্যার আমার নাম কেন দিছেন? আচ্ছা তোমার নাম দেয় নাই, তোমার নাম দেয় নাই, এটা হচ্ছে উদ্দীপকের তানবির, তোমার না। ঠিক আছে, 3 গণতন্ত্র বলছে, সালিম উম্মে সালিম দিবা বলছে, পারিহা নোবা বলেছে। তো এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি যেখানে আইন নাই সেখানে স্বাধীনতা নাই, একটা কথা আছে না অধ্যাপক লাস্কির। তো যেখানে আইন নাই সেখানে স্বাধীনতা নাই, তার মানে কি যে আইন, স্বাধীনতা এবং অধিকার প্রায় তিনটা জিনিসই একই রকম। অর্থাৎ হচ্ছে যেখানে আইন নাই সেখানে স্বাধীনতা নাই, তো যেখানে আইন নাই সেখানে অধিকারও তুমি পাবে না। হ্যাঁ, যদি রাষ্ট্রের মধ্যে আইন না থাকে তাহলে কিন্তু তুমি অধিকার পাবে না। বুঝতে পারছো কিনা? যেমন ধরো আমরা বলতে পারি যে সমাজতান্ত্রিক দেশে, হ্যাঁ কি তান্ত্রিক? সমাজতান্ত্রিক। তো সমাজতান্ত্রিক দেশে তো গণতন্ত্র নাই। সমাজতান্ত্রিক, এই যে বইয়ের মধ্যে যে ভুলটা আছে আর কি, সমাজতান্ত্রিক দেশে তো কি নাই? গণতন্ত্র নাই। তাহলে কি তারা কি অধিকার পাচ্ছে না? সমাজতান্ত্রিক দেশে কি মানুষেরা কি অধিকার পাচ্ছে না? উত্তর হচ্ছে পাচ্ছে। কিন্তু যেই দেশে আইন নাই, হ্যাঁ, যেখানে কি ধরো কিছু কিছু দেশে গণতন্ত্র নাই, একনায়কতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, তো তারা কি অধিকার পাচ্ছে না? উত্তর হচ্ছে পাচ্ছে। কি কিসের ভিত্তিতে পাচ্ছে? আইনের ভিত্তিতে পাচ্ছে। তাহলে যেখানে আইন নাই সেখানে অধিকার নাই, যেখানে আইন নাই সেখানে স্বাধীনতা নাই। তাহলে অধিকারের প্রধান রক্ষা কবচ হচ্ছে আইন। ঠিক আছে, ওকে। চারুলতা বলেছে আইন, এবং এখানে আরবি লেখা একটা নাম দেখা যাচ্ছে। আমার ভয় হচ্ছে যে তার নামটা আমি যদি টাচ করি তাহলে আমার গুনাহ হইতে পারে, কারণ আমার বুঝ নাই। হ্যাঁ, শিপ্রা দাস, এটা কোন সাবজেক্ট ক্লাস? এটা হচ্ছে সিভিক্স এর ক্লাস, নাগরিক অধিকার ও কর্তব্য। আচ্ছা ওকে, সিভিক্স, সিভিক্স বানান ঠিক করো, রাফিয়া চৌধুরী সাইফা। তাহলে হচ্ছে এখানে যেটা আমরা বললাম যে 3 নম্বরের যেটা গণতন্ত্র, তোমরা যারা বলছো তোমরা কিন্তু ভুল উত্তর করেছো, কারণ বইয়ের মধ্যেও কিন্তু এটা ভুল আছে। ঠিক আছে, এরপরে প্রশ্নে আমরা যাই, সমাজ ব্যবস্থা পরিবর্তনের প্রভাবে কি পরিবর্তিত হয়? দেখো, সমাজ ব্যবস্থা পরিবর্তনের সাথে সাথে মানুষের অধিকারের পরিবর্তন হয়। হ্যাঁ, সমাজ ব্যবস্থার পরিবর্তনের সাথে সাথে মানুষের আকাঙ্ক্ষা, ইচ্ছা, হ্যাঁ, এগুলোর পরিবর্তন হয়। তো তোমাদের একটা জিনিস আমি বলি যে সমাজ ব্যবস্থা পরিবর্তনের সাথে সাথে ইন্টারনেট, একসময় হচ্ছে ডিমান্ড ছিল না, ইন্টারনেট এখন আমাদের একটা ডিমান্ড। হ্যাঁ, আমাদেরকে নিরাপদ ইন্টারনেট দিতে হবে, হাই স্পিডের ইন্টারনেট দিতে হবে। কেন? কারণ হচ্ছে সমাজের পরিবর্তনের সাথে সাথে আমাদের জীবনযাত্রার পরিবর্তন, আমাদের ডিমান্ডের আকাঙ্ক্ষার পরিবর্তন। তাহলে আমাদের সমাজ পরিবর্তনের সাথে সাথে আমাদের মানুষের জ্ঞানেরও পরিবর্তন ঘটে, আমাদের স্বভাবের পরিবর্তন ঘটে, আমাদের অধিকারেরও পরিবর্তন ঘটে। উত্তর হচ্ছে 4টাই, 3টাই। হ্যাঁ, যারা গ বলছো তোমরা উত্তর ভুল করেছো। ঠিক আছে, অপশনের নির্বাচন নাই কেন? তাড়াতাড়ি নির্বাচন দেন। আচ্ছা, অপশনের নির্বাচন কেন নাই সেটাই হচ্ছে এখন বড় প্রশ্ন। কখন তোমাদের মধ্য থেকেই বলা শুরু, এই যে অলরেডি বলা শুরু করছো, হ্যাঁ, তো অপশনের নির্বাচন দিতে হবে আর কি। ঠিক আছে, ওকে। এরপর দেখো যে আসমিন বলছে গ। আচ্ছা, মানে এখানে হচ্ছে এটাই উত্তর। হ্যাঁ, কারণ হচ্ছে সমাজের পরিবর্তনে স্বভাবের পরিবর্তন হচ্ছে না মানুষেরা। আগে দেখো যে তোমাদের মধ্যে অনেকেই হয়তো ঘুম থেকে উঠে, আমরা তোমাদের এই যে যখন ছিলাম ইন্টারে, আমার কথা বলি, ঘুম থেকে উঠে আমি হচ্ছে মানে ফ্রেশ হয়ে দেন হচ্ছে পড়তে বসতাম। হ্যাঁ, তো অথবা হচ্ছে কলেজ থাকলে সেদিকে মুভ করতাম অথবা নাস্তা করতাম। তো এই এখন হচ্ছে ঘুম থেকে উঠে আগে হচ্ছে মোবাইলটা নিয়ে দেখতে হয়। হ্যাঁ, তোমাদের ক্ষেত্রেও তাই, মানে একই রকম প্রায় মানুষই এখন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এই যে মোবাইলটা হাতে না থাকলে কেমন জানি লাগে, সেরকম না? তো সেরকম একটা ব্যাপার হয়ে গেছে। অভ্যাসের পরিবর্তন হচ্ছে, সাথে আমাদের হচ্ছে জ্ঞানেরও পরিবর্তন হচ্ছে। আমরা এখন ফেসবুকের মধ্যে দেখবো যে সবই দার্শনিক, সবই জ্ঞানী, সবই বিজ্ঞানী। হ্যাঁ, তো যে হচ্ছে আবহাওয়া সম্পর্কে জানেই না সে এখন পূর্বাভাস দিচ্ছে, রাজনীতি সম্পর্কে যার কোনো তোমার ন্যূনতম জ্ঞান নাই সে রাজনৈতিক বয়ান তৈরি করতেছে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, আমাদেরকে জুই একটা মেসেজ দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, অনেকদিন পরে ক্লাসে, খুব ভালো লাগছে, একসময় আমিও নিয়মিত ক্লাস করতাম, সময় দ্রুত চলে যায়। এই যে পরিবর্তন, এটাই হচ্ছে
সময়ের সাথে সাথে মানুষের তোমার এখন হচ্ছে তোমার যে ডিমান্ড, সেই ডিমান্ডটা হচ্ছে কি যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। এখন তোমার এই ডিমান্ড নাই যে ক্লাসটা করবা, ঠিক আছে? তো ডিমান্ড বা চাহিদা নাই দেখেই হচ্ছে তুমি ক্লাসে নাই, থাকলে কিন্তু তুমি থাকতা। অধিকার যদি অবাধ অবাধ হয় তাহলে তা হবে কি হবে, অধিকার যদি অবাধ হয়ে যায় মানে অতিরিক্ত হয়ে যায়, ঠিক আছে? ওকে, ইশরাত জাহান ইফা বলছে যে ইফা ইফা এই জিনিসটা ভালো না, আমি বিপ্লবী মানুষ। আসছে, ঠিক আছে। আচ্ছা, ইশরাত জাহান ইফা বলতেছে বিপ্লবীরা কি নির্বাচন চাইতে পারে না? হ্যাঁ, তো বিপ্লবীরা নির্বাচন যাচ্ছে তো এখন ইদানিং, ঠিক আছে। এখন তাহলে দেখো যে যেটা বললাম সেটা হচ্ছে কি, এই যে অধিকার যদি অবাধ হয়ে যায় তাহলে কি হবে। আমরা কিন্তু আজকে প্রায় 40টা এমসিকিউ পড়বো। তো এখানে ব্যাখ্যা দেওয়ার কিছু নাই, অধিকার অবাধ হইলে স্বেচ্ছাচারী হয়ে যাবে। তো এখন দেখো যে অনেক সময় দেখো না যে আওয়ামী লীগ কেন স্বেচ্ছাচারী হয়ে গেছে, আওয়ামী লীগ যা চাইছে তাই করতে পারছে। হ্যাঁ, যে ওই যে বলে না যে পরিবারের ছোট সন্তানটা অনেক সময় গুল্লায় যায় কেন, কারণ হচ্ছে পরিবারের বড়রা সব অধিকার না পাইলেও ছোটরা কিন্তু অনেক সময় সব অধিকার পেয়ে যায়। তো এতে করে কি হয়, এরা গুল্লায় যায়। তো মা বাবার খুব আদরের সন্তানরা অনেক সময় অবাধ্য হয়ে যায়, কারণ কি যে অধিকার সব পেয়ে গেলে মানুষ উচ্ছৃঙ্খল হয়ে যায়, স্বেচ্ছাচারী হয়ে যায়। তাহলে অধিকার আসলে কোনো মানে লিমিট করে দেওয়াটাই হচ্ছে সবচেয়ে ভালো দিক। কারণ হচ্ছে তুমি যদি অধিকার বেশি পেয়ে যাও তাহলে তুমি স্বেচ্ছাচারী হয়ে যাবে, তুমি মানে তুমি প্রতারক হয়ে যাবে। এরপরে আমরা যাই, সেটা হচ্ছে কি সমাজতান্ত্রিক রাষ্ট্রসমূহে কোন ধরনের অধিকারের তোমার ক্ষেত্রে গুরুত্ব দেয়। দেখো, সমাজতান্ত্রিক রাষ্ট্র মানে হচ্ছে সেখানে গণতন্ত্রের কোনো স্থান নাই। তো গণতন্ত্রের স্থান না থাকা মানে হচ্ছে সেখানে রাজনীতিও তারা করতে পারে না। তাহলে রাজনীতি করতে না পারলে তাদের ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে কি যে তোমার তারা সব ক্ষেত্রে গিয়ে যে অধিকারটা পায় সেটা হচ্ছে কি তারা সুন্দর জীবন যাপনের সুযোগটা পায়। তাহলে কি সুন্দর জীবন যাপনের জন্য আমরা কি দরকার, সুন্দর জীবন যাপনের জন্য আমার দরকার হচ্ছে কি অর্থনীতি, টাকা 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 টাকা। মানি ইজ দ্য সেকেন্ড গড, মানি, টাইম ইজ মানি। হ্যাঁ, বলে না মানি ইজ দ্য সেকেন্ড গড, অর্থাৎ হচ্ছে পৃথিবীতে টাকাই হচ্ছে দ্বিতীয় সৃষ্টিকর্তা। টাকাই তোমাকে বাঁচাবে, টাকাই তোমাকে রক্ষা করবে, টাকাই তোমাকে সবকিছু করবে। এইখানে সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোর ক্ষেত্রে রাষ্ট্রের জনগণরা অর্থনৈতিক অধিকারগুলো পায়, অর্থাৎ হচ্ছে টাকা ইনকামের বা নিজের অভাব দূর করার জন্য যা দরকার তা তারা পায়। এক্ষেত্রে গিয়ে উত্তর হচ্ছে কি যে সমাজতান্ত্রিক ক্ষেত্রে আমরা সেটা অর্থনৈতিক অধিকারগুলোই তারা বেশি গুরুত্ব দেয়, তার মানুষেরা যাতে সুন্দর জীবন যাপন করতে পারে। তো তোমাদের মধ্যে আলফি দেখতেছি 6 নম্বরে উত্তর ভুল করেছে, তাসমিন উত্তর ভুল করেছে। ওকে, এবং এর পাশাপাশি রুদ্র উত্তর ভুল করেছে, এবং আরিফা জান্নাত উত্তর ভুল করেছে, এবং হচ্ছে নাজমুল হুদা উত্তর ভুল করেছে। এতগুলো স্টুডেন্ট কেন ভুল করেছে? আমি তো পরিবারের ছোট, কিন্তু আমার কোনো অধিকার নাই কেন? সবাই আমাকে ছোট লোক বলে। তুমি ছোট লোক দেখেই তোমাকে ছোট লোক বলে। এরপরে পারিহা নোভা উত্তর ভুল হয়েছে। এতগুলো স্টুডেন্ট ভুল করলো কিভাবে? উম্মে সালিম দিবা উত্তর সঠিক হয়েছে। তো এখন আমি তোমাদেরকে হিন্টস দিয়ে দিলাম, তারপরে তোমরা অনেকেই ভুল করেছো। যাই হোক, তোমরা ভুল করেছো এটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে যদি তুমি ভুল থেকে শিক্ষা না নাও তাহলে এটাই হচ্ছে ফ্যাক্ট। তোমাকে বুঝতে হবে যে সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোতে যে জনগণের সমান অধিকার এবং অর্থনৈতিক নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র সমূহের উদাহরণ কি? তোমরা দাও তো উদাহরণ, কোন কোন দেশে, উদাহরণ দাও তো, উদাহরণ দাও আমাকে, উদাহরণ দাও কোন কোন দেশে সমাজতন্ত্র আছে। এটা হচ্ছে পঞ্চম অধ্যায়। মাহিরটা উত্তর হয়েছে, বিল্লাল হুসাইন এতক্ষণ পর উত্তর দিচ্ছে। সমাজতান্ত্রিক অর্থ কি? যেই রাষ্ট্রে সমাজতান্ত্রিক ব্যবস্থা রয়েছে। সমাজতান্ত্রিক ব্যবস্থা মানে হচ্ছে যেই রাষ্ট্র ব্যবস্থায় মূলত পুঁজিবাদের বিপরীত। আবার আরেকটু সহজ করে বললে, যে রাষ্ট্র ব্যবস্থায় একটি মাত্র রাজনৈতিক দল রয়েছে এবং সেই রাজনৈতিক দল রাষ্ট্রের জনগণের অর্থনৈতিক নিরাপত্তার লক্ষ্যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে। অর্থাৎ এখানে ব্যক্তি মালিকানার চেয়ে সামাজিক মালিকানাকেই গুরুত্ব দেওয়া হয়। ঠিক আছে, ব্যক্তি মালিকানার চেয়ে সামাজিক মালিকানাকে গুরুত্ব দেওয়া হয়। এখানে সবকিছু রাষ্ট্রের মাধ্যমে কি হবে, পরিচালিত হবে, সবকিছু রাষ্ট্র নিয়ন্ত্রণ করবে। ঠিক আছে, ওকে। যেটা সমাজতান্ত্রিক আদর্শের উপর প্রতিষ্ঠিত। অর্থাৎ অর্থ ব্যবস্থা পড়ছো না, 4 ধরনের অর্থ ব্যবস্থা আছে। একটা হচ্ছে ধনতান্ত্রিক, তোমরা যারা অর্থনীতি পড়ছো নিশ্চয়ই এই টপিকটা পড়ছো, ধনতান্ত্রিক। এরপরে হচ্ছে কি সমাজতান্ত্রিক। এরপরে বাংলাদেশ হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা, মিশ্র।
আর একটা হচ্ছে ইসলামী অর্থব্যবস্থা, ইসলামী। হ্যাঁ, তাহলে 4 ধরনের অর্থব্যবস্থা আমরা জানলাম। এই 4 ধরনের অর্থব্যবস্থার মধ্যে যেই রাষ্ট্রটা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় পরিচালিত, অর্থাৎ এখানে ব্যক্তি মালিকানায় উৎপাদিত হয় হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। এখানে ব্যক্তির পুঁজিকে সর্বোচ্চ করাই টার্গেট। পুঁজি সর্বোচ্চ করা মানে হচ্ছে টাকা, মানে তার লাভ করাটাই হচ্ছে সর্বোচ্চ টার্গেট। আর সমাজতান্ত্রিক রাষ্ট্রে যে জনগণের কল্যাণ সাধন করা বা জনগণের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করাই হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্রের মূল লক্ষ্য। এখানে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার উপর ভিত্তি করে যে রাষ্ট্রটা গঠিত সেটাকে বলে সমাজতান্ত্রিক রাষ্ট্র। তোমাদের মধ্যে অনেকে উত্তর করা শুরু করেছে অলরেডি। কোরিয়ার কথা বলেছে, অর্থাৎ উত্তর কোরিয়া। এরপরে চায়নার কথা বলেছে, রাশিয়ার কথা আসবে না, রাশিয়া সমাজতান্ত্রিক রাষ্ট্রের তালিকায় এখন নাই, ঠিক আছে। রাজাকার মানে কি ভাইয়া? রাজাকার মানে কি? হ্যাঁ, তুমি কে আমি কে রাজাকার। আচ্ছা, এখানে বিপ্লবী বিশ্বাস জাহান ইভা আছে আমাদের সাথে। বিপ্লবী ঈশ্বর জাহান ঈশা উত্তর দিয়ে দিচ্ছে, রাজাকার মানে তুমি কে আমি কে। ওকে, ওই যে তোমার ওই হাসবা বললো না যে যত সব রাজাকারের বাচ্চারা। সাইমুর রহমান, নর্থ কোরিয়া, ভেরি গুড। তারেক ভারতকে এই ইন্ডিয়াকে সমাজতান্ত্রিক বানাই দিছে। ইন্ডিয়া একটা হচ্ছে তোমার পুঁজিবাদী দেশ, ঠিক আছে। ইরশাদ জাহান চায়নার কথা বলেছে। রাশিয়া হবে না, রাশিয়া হবে না, ঠিক আছে, পুঁজিবাদের বিপরীত সাইমন। ওকে ভাই, এই ক্লাসটা কি অনার্স ভর্তি পরীক্ষা প্রস্তুতির জন্য করতে পারবো? খন্দকার রায়হান, এটা নয়, তুমি অনার্স ভর্তি পরীক্ষা প্রস্তুতির জন্য ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য তুমি করতে পারো, তবে অন্যান্য ইউনিভার্সিটির জন্য না। তুমি ন্যাশনালের জন্য করতে পারো এবং হচ্ছে তুমি গুচ্ছ এর জন্য করতে পারো। ন্যাশনাল ইউনিভার্সিটি পরীক্ষা যেহেতু তুমি করতে পারো, ঠিক আছে। এরপরে আসে আমরা হচ্ছে পরবর্তী প্রশ্নে, সেটা হচ্ছে কি সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ সুবিধা যা ভোগের নাগরিক ব্যক্তিত্বের বিকাশ ঘটে তাকে কি বলে? অর্থাৎ এটা তো আমরা জানি সবাই, আমরা যেহেতু নাগরিক অধিকার কর্তব্য মানবাধিকারের টপিক পড়তেছি, তাহলে এটা কি অধিকার হবে, ঠিক আছে। এরপরে আমরা আরেকটা প্রশ্নে চলে যাই, সেটা হচ্ছে তার মানে এখানে কি, এটা অধিকারের সংজ্ঞা। সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ সুবিধা যা ভোগের মাধ্যমে নাগরিক ব্যক্তিত্বের বিকাশ ঘটে। অর্থাৎ যে আমি যে আজকের এই পর্যায়ে আসি কিসের কারণে? আমাকে সমাজ রাষ্ট্র এই অধিকারগুলো দিয়েছে বলেই। তোমাদের মধ্যে অনেকে সরকারি কলেজগুলোতে পড়াশোনা করছো, এরপরে তোমরা কলেজে শেষ করে ইউনিভার্সিটিতে যাবে, ইউনিভার্সিটিতে তোমরা সরকারের টাকায় পড়বে, অর্থাৎ ফ্রি ফ্রি ফাও ফাও পড়বে, হ্যাঁ, অল্প টাকা দিয়ে। হ্যাঁ, যেমন আমি যখন অনার্স করতেছিলাম তখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অর্থাৎ চট্টগ্রাম ইউনিভার্সিটি আমার জন্য প্রতি বছর প্রায় 1.5 লক্ষ টাকা করে বাজেট দিয়েছে। হ্যাঁ, তাহলে প্রায় যে 1.5 লাখ টাকা করে আমাকে প্রতি বছর দিয়েছে, এই টাকা কার? এই টাকা হচ্ছে রাষ্ট্রের। রাষ্ট্রের বলতে রাষ্ট্রের জনগণের। এই যে রিকশাওয়ালা থেকে নেওয়া টাকা, তারপরে হচ্ছে তোমাদের থেকে ওই যে কাগজ কিনতে গেলে তোমরা যে টাকা দাও, তোমরা পরীক্ষার ফি দাও, ওইখান থেকেই ঘুরাই ফিরাই আমাদের কাছে ব্যবহার করছে। তো তার মানে কি, রাষ্ট্র আমাকে এই শিক্ষার সুযোগটা দিয়েছে। এখন রাষ্ট্র যদি আমাকে এই স্কলারশিপ না দিত, অর্থাৎ প্রতি মাসে যদি প্রতি বছরে যদি 1.5 লক্ষ টাকা করে আমার পেছনে ব্যয় না করতো, তাহলে হয়তো আমি সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তে পারতাম না। তোমাদের কলেজে যারা পড়ছো, তোমাদের মাসিক ফি কত জানো? মাত্র 9 টাকা। হ্যাঁ, 8 থেকে 9 টাকা বা এর থেকে একটু বেশি হইতে পারে, এদিক ওদিক হইতে পারে। আমাদের সময় 9 টাকা ছিল। তো মাসিক ফি মাত্র 9 টাকা। কিন্তু তুমি যে তোমার যে বন্ধু বা বান্ধবী যে বেসরকারি কলেজে পড়ছে, তার কয় টাকা? অনেক টাকা, 2000 টাকা, 1500 টাকা, 1000 টাকা, অনেকের আবার 3000 টাকা, 4000 টাকা, এরকম আছে। তাহলে এই যে এত টাকা সরকার রাষ্ট্র ব্যয় করতেছে কেন? কারণ হচ্ছে নাগরিকদের যাতে ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে পারে। কোন দিক থেকে? শিক্ষার দিক থেকে এবং হচ্ছে অন্যান্য দিক থেকে। তাহলে নাগরিকের যে অধিকারগুলো আমাদের আসলে সামগ্রিক দিক থেকে সামগ্রিক কল্যাণ সাধন করে। যদি আমি শিক্ষার অধিকার না পাইতাম তাহলে তোমাদেরকে সহযোগিতা করতে পারতাম না। তাহলে অধিকারগুলো সামগ্রিক কল্যাণ নিশ্চিত করে, এটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। আমার পড়াশোনা শেষ, আমার মাস্টার শেষ হয়ে গেছে। আমি এখন হচ্ছে আপাতত চাকরির প্রিপারেশন নিচ্ছি। এখানে দেখো, সাধারণভাবে অধিকার বলতে কি বোঝায়? অধিকার বলতে আমরা কি বুঝি আসলে? সাধারণভাবে অধিকার বলতে কি বোঝায়? অধিকার বলতে কি বোঝায়? এটা মানে কি, যে ইচ্ছা মতো কাজ করার ক্ষমতা। সাধারণভাবে বলছে, এখানে মনে রাখতে হবে, সাধারণভাবে বলতে ইচ্ছা মতো কাজ করাকে বোঝায়। স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা, যাচ্ছে তাই করার ক্ষমতা, যে কোনো মতামত প্রকাশ করার ক্ষমতা। কোনটা আসলে? আমরা সাধারণভাবে, হ্যাঁ, ভাইয়া তো অনেক ফ্রি মাইন্ডের, আমি ভাবতাম ভাইয়া অনেক রাগী। আচ্ছা, তোমার কাছে কেন মনে হয়েছে আমি অনেক রাগী? আমি এটাই ভাবতাম, আর স্যারকে দেখলে আমার ভয় লাগতো। শিমু, কেন এটা কেন? আমি আসলে তুমি যেভাবে ভাবছো, তোমরা যেভাবে ভাবছো, আমি ওরকম না। আমি খুবই আমার সাথে কথা বলে তুমি বুঝতে পারবা, বাট কথা বলার সুযোগ যেহেতু নাই, ক্লাস করো আপাতত, আমাকে নিয়ে চিন্তা করা বাদ দাও। স্যার নমস্কার, আমি ভালো আছি, স্নিগ্ধা। এবং হচ্ছে পারিহা নোভা উত্তর করেছে 8 নম্বরের ঘ। আমি জানি তোমরা অনেক স্টুডেন্টই ভুল উত্তর দিবে, যেমন অলরেডি সালিম, দিবা উত্তর করেছে হচ্ছে 8-এর 1, অর্থাৎ হচ্ছে ইচ্ছা মতো কাজ করার ক্ষমতা। সাধারণভাবে বলছে, যেহেতু সাধারণভাবে বলছে, এটাই উত্তর।
হ্যাঁ, সাধারণভাবে বললে এটাই উত্তর, ঠিক আছে। সাধারণভাবে বললে ইচ্ছা মতো কাজ করার ক্ষমতাকে বোঝায়। অধিকার মানে আমার ইচ্ছা মতো কাজ করার যে ক্ষমতা, সেটা যদি থাকে সেটাই হচ্ছে আমার অধিকার সাধারণভাবে, ঠিক আছে। এটা আমরা মনে রাখবো, ঠিক আছে। ভয় পাওয়ার কি আছে, মাহি বলতেছে ভয় পাওয়ার কি আছে, আচ্ছা ভয় পাওয়ার কিছু নাই। এরপর আমরা একটা ইংরেজি স্টেটমেন্ট আমরা পাইলাম, রাইটস আর দ্য আউটার কন্ডিশন এসেনশিয়াল ফর ম্যানস ইনার ডেভেলপমেন্ট। অর্থাৎ এখানে দেখো, রাইটস আর দ্য আউটার আউটার কন্ডিশন, অর্থাৎ হচ্ছে অধিকার হচ্ছে মানে বাইরের অবস্থা, যেটা এসেনশিয়াল ফর ম্যান ইনার ডেভেলপমেন্ট, অর্থাৎ মানুষের অভ্যন্তরীণ উন্নয়নের জন্য যেটা দরকার, হ্যাঁ, যেটা মানুষের অভ্যন্তরীণ উন্নয়নের জন্য, ডেভেলপমেন্ট উন্নয়ন, ইনার মানে ভিতরের অভ্যন্তরীণ, হ্যাঁ, এসেনশিয়াল ফর ম্যানস, হ্যাঁ, তোমার কি যে ইনার ডেভেলপমেন্ট। এটা এই উক্তিটি কার? আমি জানি তোমাদের অনেকেই এটার উত্তর দিবে না, এটা না দেওয়াটা খুবই স্বাভাবিক, ঠিক আছে। তাবাসসুম শিমু, স্যার আপনার নামটাই তো ভয়ঙ্কর। এই তুমি ভালো হয়ে যাও, তোমাকে আমি একদম ক্লাস থেকে কিক মেরে বের করে দিব, তুমি আমাকে এটা আবার বললে। আমি মানুষ, হ্যাঁ, তুমি আমাকে সাপ বানাই দিবা না, আমি সাপ না, সাপ তোমাদেরকেই বলে। হ্যাঁ, যাক, এখানে দেখো তারিন আমাদের সাথে যুক্ত হয়েছে, 9 ক বলেছে। ওকে, দেখলে আমার মাথা ঘুরিয়ে যায়, ইংলিশ দেখলে মাথা ঘুরিয়ে যায়, মাথা ঘুরাই যাওয়ার কিছু নাই, ঠিক আছে। এই বাক্যটা বলছে কে? এখানে 9 নম্বরে দেখতেছি উত্তর করেছে এবং হচ্ছে তারিন বলেছে ক, এইচটি গ্রিন এর কথা বলেছে, এইচটি গ্রিন। আচ্ছা, ভেরি গুড। অং মার্মা উত্তর করেছে, এবং আমার আগে মেসেজ দিতে ভয় লাগতো, স্যার বকা দিবে মনে হতো, বাট মেসেজ দিয়ে তো দেখি ভাইয়া তো অনেক কাইন্ড হার্টেড। আচ্ছা ঠিক আছে। ও মাই গড, আই এম মেল্টিং, আই এম মেল্টিং, আই এম মেল্টিং অলসো। ওকে, তোমাদের কথা শুনে, তোমাদের যে প্রায় মানে তোমাদের যে আমাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য যে তোমাদের কত প্রচেষ্টা। আচ্ছা ঠিক আছে, ওকে। এরপরে দেখো, এরপরে আমরা হচ্ছে, এটা তো তোমরা অনেকেই উত্তর করেছো। এরপরে অধিকার, এটা হচ্ছে বহুপদী প্রশ্ন, এইগুলো একটু কনফিউজিং তোমাদের জন্য। তো এই প্রশ্নের উত্তর, অধিকার অনুমোদিত, অধিকারগুলো আমরা আসলে পাই কোথায়, যে অধিকার আমাদেরকে দেয় কে? এই যে আমি তোমাদেরকে একটু আগে বললাম যে রাষ্ট্র আমার পেছনে, আমি অনার্স মাস্টার শেষ করতে আমার পেছনে প্রায় 5-6 লক্ষ টাকা রাষ্ট্র আমাকে দিয়েছে, মানে বিভিন্ন মাধ্যমে আমাকে টিউশন ফি দিয়েছে, টিচারদেরকে বেতন দিয়েছে, হ্যাঁ, আমি বিশ্ববিদ্যালয়ে গিয়ে বসে বসে তোমার ফ্যানের বাতাস, এসির বাতাস, অথবা হচ্ছে ক্লাসরুমে বসে আমি তোমার কম্পিউটার টিপেছি, এই যে ব্যবহার করছি, আমি ল্যাবে বসে বসে কম্পিউটার বই পড়ছি, তো বিভিন্ন দিকে আমি মাগনা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে গেছি গাড়ি নিয়ে বা ট্রেন নিয়ে, তো এই যে খরচগুলো করছে কে দিছে? রাষ্ট্র দিছে। তাহলে যে অধিকারগুলো দেয় কে? অধিকারগুলো দেয় রাষ্ট্র দেয়, এটা একটা পাইলাম। তো অধিকারগুলো দেয় সমাজ, তাহলে সমাজ কর্তৃক অনুমোদিত, স্বীকৃত এবং সংরক্ষিত, রাষ্ট্র কর্তৃক অনুমোদিত, স্বীকৃত এবং সংরক্ষিত, পরিবার কর্তৃক না, পরিবার কর্তৃক এটা আসবে না, উত্তর হচ্ছে 1 আর 2। তাহলে তোমাদের উত্তর যারা ক বলেছে হয়েছে, কুশনুর জাহান উপমা উত্তর হয়েছে, এবং হচ্ছে পারিহা নোবা 9 এর উত্তরটা বলে দিছি তো, গ্রিনের 9 এরটা গ্রিনের, 10 এরটা বলছি, 10 এরটা হচ্ছে এখানে দেওয়াই আছে। বা এখানে এসেছে 25 এর জন্য, হ্যাঁ, উভয়ের জন্য, 25 এবং 26 উভয়ের জন্য, ঠিক আছে। আমাদের 26 বেচের শিক্ষার্থীদের জন্য আমাদের গোল্ডেন বেচ চলছে, যেখানে আমরা প্রত্যেকটা সাবজেক্টের একদম ডিটেলসে, হ্যাঁ, পুঙ্খানুপুঙ্খভাবে ডিটেলসে আমরা পড়াই। কিছুদিন আগে আনোয়ার স্যারের সাথে দেখা হলো, সিএস স্যার, উনি খুবই ভালো একজন ব্যক্তি, বেশ কিছুক্ষণ কথা বললাম, ভালো লাগলো। আচ্ছা ঠিক আছে। রায়হান, আমরা আমাদের স্টুডেন্টদেরকে সর্বোচ্চ প্রায়োরিটি দিই, যখনই যেখানে দেখা হয় আমরা কথা বলি, এবং তোমাদের থেকেও রেসপন্স আসতে হবে যে না তুমি দেখছো, আমাকে দেখার পরে এই যাচ্ছে যাচ্ছে, মেয়েদের ক্ষেত্রে যেটা হয় আর কি, এই যাচ্ছে যাচ্ছে কে যাচ্ছে ভাই, তুমি আসলে কথা বলো, সমস্যা নাই, হ্যাঁ। তো এইভাবে করলে হবে না। তোমরা যারা আমাদেরকে যারা দেখো বা চিনো বা বিভিন্ন সময় দেখো, যেমন চকবাজার দিয়ে হেঁটে যাওয়ার সময় এই যাচ্ছে যাচ্ছে পড়ালেখার টিচার, হ্যাঁ, তো তখন নিজেরই কেমন জানি আনিজে আনিজে লাগে। তো এই করার মানে, আবার হচ্ছে দেখা যায় যে কি, যে গাড়ি দিয়ে যাচ্ছি, সে হেঁটে যাচ্ছে পাশ দিয়ে, তখন হচ্ছে 2 বান্ধবী এরা হাসা শুরু করে দেয়। তো এইভাবে এগুলো আসলে খুব বেশি ওই সময় আনিজি লাগে অবশ্যই। তো এরকম করা যাবে না, ঠিক আছে। তো এখানে আমরা যে উত্তরটা পেয়েছি সেটা আমরা পেয়েছি। এরপর 11 নম্বর প্রশ্নে যাই, যে রাষ্ট্রের নাগরিক বিকাশের জন্য
অধিকার অপরিহার্য, অর্থাৎ মানে নাগরিকের কি কি বিকাশের ক্ষেত্রে আমরা একটু আগে বললাম যে ব্যক্তিত্ব বিকাশ, একজনের মানুষের ব্যক্তিত্ব বিকাশের জন্য অনেক কিছুর দরকার, যেমন ধরো মানসিক বিকাশের জন্য দরকার, সামাজিক বিকাশের জন্য দরকার, অর্থনৈতিক বিকাশের জন্য। তো আমাদের এগুলো প্রত্যেকটাই, অর্থাৎ নাগরিকের বিকাশের জন্য অধিকার অপরিহার্য, মানসিক বিকাশের জন্য সামাজিক বিকাশ, অর্থনৈতিক বিকাশ এবং ব্যক্তিত্ব বিকাশ বলতে এখানে সবকিছুর সুন্দর একটা কম্বিনেশনই হচ্ছে তোমার পার্সোনালিটি ডেভেলপ হবে। অর্থাৎ তুমি মানসিকভাবে সুস্থ থাকলে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে, ধরো তোমার পকেটে কোনো টাকা নাই, হ্যাঁ হ্যাঁ তোমার কোনো পকেটে কোনো টাকা পয়সা নাই, তাহলে তোমার কি সুন্দরভাবে বিকশিত হবে? স্যার আমার নামটা পড়েন না কেন? তোমার নামটা বললাম না, মুখে নিলে যদি আবার গুনাহ হয়, কারণ আমি তো উজু করি নাই। হ্যাঁ, উজু করা নাই দেখে তোমার উর্দু নামটা পড়তে আমার ভালো লাগতেছে না। আমি আবার ওই যে তোমার ওই যে হরকত ছাড়া আরবি পড়তে পারি না, হরকত নাই, যার কারণে এটাও পড়া হচ্ছে না। ওকে, এরপরে যাই আমরা হচ্ছে আচ্ছা, আপনি সবার থেকে আলাদা, খুবই রোমান্টিক, আমার খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, তানভীর আলম সিদ্দিক। এরপরে আচ্ছা, ভাইয়ারা সেলিব্রিটি, আমরা তাদের ফ্যান। আচ্ছা ঠিক আছে, এত বড় সেলিব্রিটি বানানোর দরকার নাই, আমি সাধারণ মানুষ। হ্যাঁ, সেলিব্রিটি হয়ে পদে পদে অপদস্থ হওয়ার আমার কোনো চিন্তা নাই। এরপরে প্রশ্ন আমরা যাই, তাহলে তিনটাই আমরা পারলাম। 12 নম্বর প্রশ্ন, নাগরিক অধিকার রক্ষার অন্যতম রক্ষা কবচ কি? নাগরিক অধিকার, আমাদের যে অধিকার, সেই অধিকার রক্ষার আইনের শাসন লাগবে। আমরা যে বললাম যে আইনের শাসন লাগবেই, অর্থাৎ যেখানে আইন নেই সেখানে কি অধিকার থাকতে পারে না। তাহলে মৌলিক অধিকারের ঘোষণা, আচ্ছা সংবিধানের মধ্যে মৌলিক অধিকারের ঘোষণা কোথায় থাকতে হবে? যে আইনের মধ্যে বা সংবিধানের মধ্যে। আর এটা হচ্ছে গণতন্ত্র, তার মানে যেখানে আইন নাই সেখানে অধিকার থাকতে পারে না। আইন না থাকলে মৌলিক গণতন্ত্রের অধিকার, না থাকলে গণতন্ত্র না থাকলে, তার মানে হচ্ছে তিনটাই কি হবে আমাদের উত্তর হবে। এরপরে প্রশ্নে আমরা যাই, 13 নম্বর প্রশ্ন, অধিকারের ধরন কয়টি? এখন তোমাদের কাছে প্রশ্ন, এখন তোমরাই বলবা, নিজের ইচ্ছা মতো কোনো কিছু করাকে ক্ষমতাকে অধিকার বলে। পরীক্ষায় অধিকার কাকে বলে আসলে এটা লিখলে কি নাম্বার পাবো? এটা সাধারণ অর্থে, এটা কিন্তু অধিকারের সংজ্ঞা নয়, ঠিক আছে? অধিকারের সংজ্ঞা আমি তোমাদেরকে গত ক্লাসে পড়িয়েছিলাম এবং সেখানে তোমাদেরকে বলেছি যে বিভিন্ন জন বিভিন্ন সংজ্ঞা যেগুলো দিয়েছে। তোমার ওয়াসিম আমাদের সাথে কমেন্টস করেছে যে ওর নামটা পড়ার জন্য, পড়ে দিলাম ওয়াসিম। মহিন আমাদের সাথে যুক্ত হয়েছে এবং এখানে আরো যারা যুক্ত হয়েছে তোমরা অনেক কমেন্টস করছো। তোমাদের 12 নম্বর প্রশ্নটা করো, 12 নম্বর প্রশ্ন, সরি 13 নম্বর প্রশ্নের উত্তরটা করো। 13 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? হ্যাঁ, চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের ওই উর্দু লেখাওয়ালা নাম, নামে কি আহনার নাকি? আচ্ছা, ফারিহা নাহার আমাদের সাথে যুক্ত হয়েছে এবং ঘ বলেছে। 13 নম্বরটা উত্তর করো, 13 নম্বরটা। 12 নম্বর তোমরা সবাই পারবে, 13 নম্বরটা উত্তর করো। 13 নম্বর তাসমিন উত্তর করেছে। 13 নম্বর ক, অধিকার দুই ধরনের। অধিকার কয় ধরনের? দুই ধরনের। আমি গত ক্লাসে তোমাদেরকে বলছিলাম, এটা হচ্ছে আইনগত অধিকার, আর এটা হচ্ছে নৈতিক অধিকার। এটা হচ্ছে নৈতিক অধিকার আর এটা হচ্ছে কি আইনগত অধিকার, ঠিক আছে? আমরা আইন দ্বারা নির্ধারিত কিছু অধিকারকে বলে আইনগত অধিকার, আর নৈতিকতা দ্বারা নির্ধারিত কিছু অধিকার বলে নৈতিক অধিকার। এরপরে প্রশ্নে আমরা যাই, সমাজের ছোটদের নিকট হতে বয়োজ্যেষ্ঠদের শ্রদ্ধা লাভের যে দাবি কোন অধিকারের অন্তর্ভুক্ত? আমরা যে মাত্র অধিকারের দুইটা ধরন বললাম না, অধিকারের কয়টা ধরন বললাম? অধিকারের দুইটা ধরন বললাম, এটা হচ্ছে নৈতিক আর এটা হচ্ছে কি আইনগত। যেটা নৈতিক এবং এটা কি আইনগত, এই যে দুইটা আমরা বললাম, এই দুই ধরনের অধিকারের ক্ষেত্রে নৈতিক যেটা, সেই নৈতিক অধিকারের ক্ষেত্রে আমরা দেখি যে বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, হ্যাঁ, বা হচ্ছে বড়দের ছোটদের দ্বারা সম্মান পাওয়ার অধিকার, এটা কোন ধরনের অধিকার? আচ্ছা, 14 নম্বর প্রশ্নটার উত্তর করো। ভাইয়া আমার আমি জয়পুরহাট থেকে। আচ্ছা, ওয়াসিম আমাদের সাথে জয়পুরহাট থেকে যুক্ত হয়েছে। 14 নম্বরের উত্তর অলরেডি তোমরা করে শুরু করে দিয়েছো। 14 নম্বরে রাফিয়া চৌধুরী সাইফা আমাদের সাথে খরগোশ যুক্ত হয়েছে। তোমাদের নামগুলো মাঝে মধ্যে মানে এত হাসি পায় নামগুলো শুনলে, যেমন মানুষের নাম হয়ে গেছে খরগোশ। এরপরে হচ্ছে কি মাঝে মধ্যে মেঘবালিকা, তারপরে হচ্ছে কি অনেকে আছে যে অ্যাডমিশন সিকার, তারপরে হচ্ছে আরো অনেক চমৎকার চমৎকার নাম আছে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তবে এই ধরনের নাম দেওয়ার চেয়ে নিজের আইডেন্টিটিটা ক্রিয়েট করো। আমার এই পর্যন্ত আমি আমার ফেসবুকে একটাই মানে কি আইডি, এটা আমার নাম যেটা আছে সেটা, এবং এর বাইরে যে তোমার অন্য কোনো আইডি নেই। তারেক বলছে পাঞ্জাবিটা অনেক সুন্দর ভাই, এটা 1 বছরের বেশি হয়ে গেছে। হ্যাঁ, 1 বছরের বেশি হয়ে গেছে, এটা পুরাতন পাঞ্জাবি এবং এটা আমার পড়তে ভালো লাগে দেখেই আমি মাঝে মধ্যে পড়ি, এবং গত ক্লাসে এটা পরে আসছিলাম এবং আজকেও আসছি। হ্যাঁ, তো এর বাইরেও পাঞ্জাবি যেগুলো আছে এগুলো পড়লে কেমন জানি লাগে, কিন্তু এটা পড়লে আমার কাছে খুব বেশি ভালো লাগে এবং ইজি লাগে। হ্যাঁ, এই জন্যই। তো এরপরে আমরা প্রশ্নে চলে যাই। তাহলে এরপরে প্রশ্নটা হচ্ছে কি যে তোমাদের 15 নম্বর প্রশ্ন, বিদেশের নিরাপত্তা লাভের অধিকার। আমি গত ক্লাসে তোমাদেরকে বলছিলাম যে যখন আমরা সামাজিক অধিকার পড়ছিলাম
অর্থনৈতিক অধিকার পড়ছিলাম এবং আমাদের রাজনৈতিক অধিকার পড়ছিলাম। নৈতিক অধিকারটা তো আলাদা, এই তিনটাই হচ্ছে আইনগত, এই তিনটা কি আইনগত, আর ওইটা হচ্ছে আলাদা, এটা আইনগত অধিকার, আর এটা হচ্ছে আলাদা, এটা সম্পূর্ণ আলাদা, এটা হচ্ছে নৈতিক অধিকারের মধ্যে পড়ে, নৈতিক। তো এখানে যে বিদেশে যখন আমরা অবস্থান করি তাহলে রাষ্ট্র আমাদেরকে একটা পাসপোর্ট দেয় না? রাষ্ট্র কি দেয়? আমাদের সবাইকে একটা পাসপোর্ট দেয়, হ্যাঁ, পাসপোর্ট। অর্থাৎ তুমি বন্দর ছেড়ে দেওয়ার জন্য বা বন্দর এক বন্দর থেকে অন্য বন্দরে যাওয়ার জন্য যেটা তোমার লাগে সেটা হচ্ছে পাসপোর্ট। এই পাসপোর্টটা তোমাকে রাষ্ট্র দেয় এবং রাষ্ট্র এটা এক ধরনের রাজনৈতিক, হ্যাঁ, অধিকার থেকেই তোমাকে দেয়। তুমি রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে তোমাকে রাজনৈতিক অধিকার থেকে দেয়। 15 নম্বর কার কার হয়েছে দেখি? 15 নম্বর ডি হয়েছে, তানবীরের হয়েছে, ওয়াসিমের হয়েছে। ভাই আমার আনসার পড়ে না? আচ্ছা পড়ছি, হ্যাঁ পড়তেছি। সবসময় আনসার বললে তো আর আমার পড়াইতে হবে না তোমাদেরকে, ঠিক আছে? ওয়াসিম 15 নম্বর উত্তর হয়েছে। এরপর হচ্ছে আনস করলে চাপ্টার নাম লাগে কেন? বই দেখে দিবা নাকি? আচ্ছা কোন অধ্যায়? আমি তো তাই জানি না, উত্তর তো দূর। আচ্ছা কোন অধ্যায় এটা যারা জানতেছো না, ওই যে মানে একটা প্রচলিত কথা আছে না যে যদি সন্তানদের দেখাশোনা মা বাবারা না করে, আবার বলছি, মা বাবারা যদি কার দেখাশোনা না করে, সন্তানদের দেখাশোনা না করে, তাহলে সন্তানরা মা বাবাকে ভুলে যায়। ঠিক একইভাবে বইয়ের দেখাশোনা যদি তুমি না করো তাহলে বইয়ের সাথে তোমার যে সম্পর্ক সেটা আর কখনো তৈরি হবে না। বইকে দেখাশোনা করো, বইকে একটু যত্ন নাও, নিজে একটু পড়ো, গুরুত্ব দাও, সময় দাও। হ্যাঁ, পৃথিবীতে সময় না দিলে কোনো সম্পর্কই টিকে থাকে না, সেটা বইয়ের সাথে হোক বা তোমার অন্য কারোর সাথে। আমি অন্য কারোর সাথে বলতে কারোর সাথে মা বাবার সাথে বলো বা ভাই বোনদের সাথে বলো বা আত্মীয় স্বজনদের সাথে সময় দিতে হবে, সব ক্ষেত্রে সময় না দিলে হবে না। ওকে, জামিলা আক্তার উত্তর এতগুলো কপি পেস্ট করার দরকার নেই, একটা বললেই হবে। আমি চোখে বললে আমি তোমাদেরকে বলবো। বিজয় হরকার, ওকে উত্তর হয়েছে। পঞ্চম অধ্যায় পড়াচ্ছি আমি। এরপরের প্রশ্নে আমরা চলে যাই 16 নম্বরে। আমরা এখন দ্রুত পড়বো। নিচের কোনটি রাজনৈতিক নাগরিকের রাজনৈতিক অধিকার? নিশ্চয়ই তোমরা বলতে পারবে যে রাজনৈতিক অধিকার যখন বলবে সেটা হচ্ছে সরকারি, এইটা যদি থাকে তাহলে ধরে নিবে এটা রাজনৈতিক। যখন শুধু চাকরি লাভ বলবে তখন সেটা অর্থনৈতিক, ঠিক আছে? তাহলে উত্তর হচ্ছে কি? সরকারি চাকরি লাভ। আইনের আশ্রয় লাভ এটা হবে না রাজনৈতিক অধিকারের মধ্যে, এটা আইনগত অধিকারের মধ্যে অন্তর্ভুক্ত। স্বাধীন মত প্রকাশ এটা হবে না। তারপরে হচ্ছে কি যে তোমার শিক্ষা অর্জন, এটাও হবে না। তাহলে এরপরে আমরা যাই, সরকারি চাকরি লাভটা হচ্ছে আইনগত নাগরিক রাজনৈতিক অধিকার। বাংলাদেশে নাগরিকগণ কত বছর বয়সে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হতে পারে, মানে হচ্ছে এমপি হইতে পারে? এই যে মমতাজকে কয়দিন আগে ডিম মারলো না, গত পরশুদিন মনে হয়, হ্যাঁ, ব্রেকআপ হয়ে গেছে, হ্যাঁ বইয়ের সাথে ব্রেকআপ হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ জি স্যার, সব সম্পর্কেই সময় দিতে হয়, এটা মেয়েরা ভালো বোঝে। হ্যাঁ মেয়েরা খুবই ভালো বোঝে, হ্যাঁ এত অভিজ্ঞতা। পারিহা নোভা তারমিন সুলতানা 17 নম্বর উত্তর করেছে। তো এখানে দেখো যে কত নম্বর অলরেডি তোমাদের উত্তর করা শুরু হয়েছে। আমাদের দেশে দেখো 18 বছর হইলে এনআইডি পাওয়া যায়। কি পাওয়া যায়? এনআইডি, অর্থাৎ ন্যাশনাল আইডেন্টিটি কার্ড পাওয়া যায়। এরপরে হচ্ছে 21 বছর হইলে কি পাওয়া যায়? আমি বাংলা ইংলিশ মিক্স করে বলছি, তো আমি আবার বলছি, 18 বছর হইলে কি পাওয়া যায়? এনআইডি পাওয়া যায়। এরপরে 21 বছর হইলে কি পাওয়া যায় সেটা তোমরা বলো। ছেলেদের ক্ষেত্রে 21 বছর হইলে কি পাওয়া যায়? আচ্ছা এরপরে হচ্ছে কি 25 বছর হইলে আমাদের দেশে কি হওয়া যায়? এমপি হওয়া যায়। কি হওয়া যায়? এমপি হওয়া যায়। আর 30-35 হইলে সেদিকে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি হওয়া যায়, ঠিক আছে? তাহলে দেখো এই যে 25 বছর যেটা বললাম সেটা হচ্ছে কি আমাদের দেশের এমপি হওয়ার বয়স, আর 21 বছর হচ্ছে জামাই হওয়ার বয়স। সরকারি চাকরি লাভের অধিকার কোন ধরনের অধিকার? আচ্ছা একটু আগে আমি বললাম শুধু চাকরি লাভের অধিকার হইলে সেটা হচ্ছে অর্থনৈতিক অধিকার, আর যদি সরকারি চাকরির কথা বলে তাহলে সেটা আমাদের রাজনৈতিক অধিকারের মধ্যে পড়ে, ঠিক আছে? হ্যাঁ বউ পাওয়া যায়। আচ্ছা ওকে, আমি তো 19 বছরে বিয়ে করছি। আচ্ছা তুমি করতেই পারো, এটা ইসলাম ধর্মে বাধা নাই, কিন্তু সরকারি নিয়মের মধ্যে বাধা আছে। এখানে যেভাবে হচ্ছে হেসে হেসে পড়াচ্ছেন ওইভাবে অফলাইন বেসে পড়াইলে কি হয় সামিয়া সামু? আচ্ছা অফলাইন বেসে হইলে তোমরা আমার মাথার উপর উঠে যাবা। এখন তো তোমরা দূরে আছো, হ্যাঁ তোমরা তখন আমার কথা শুনবা না, আউট অফ কন্ট্রোল। ক্লাসরুম আর কন্ট্রোলে থাকবে না, সবাই তখন ইচ্ছা মতো নিজেদের ইচ্ছা মতো গল্প স্বল্প, হ্যাঁ একজন আরেকজনকে মারামারি ঠেলা ঠেলি, হ্যাঁ এরপরে হচ্ছে এই বান্ধবী ধাক্কা, এই বান্ধবী এরপর হচ্ছে তোমাদের মধ্যে এটা নিয়ে বিশাল ঝামেলা হয়ে যাবে। তো কিছু স্টুডেন্ট আবার বলবে যে এই টিচার আসে হাসে গায় মানে গল্প করে ক্লাস থেকে কিছুই পড়ায় না, হ্যাঁ তো এই জন্য হচ্ছে অফলাইনে এগুলো সম্ভব না, ঠিক আছে? ওকে
মুখের উপর মুখোশ থাকে, মিথ্যা ছবির আয়না, যতই তুমি মানুষ চিনো বেমান চেনা যায় না মামা। আয়েশা আফরিন শ্রেয়া, এত কষ্ট কিসের? তোমার আয়েশা আফরিন শ্রেয়া, তোমার এত কষ্ট কিসের বাবু? মানুষ চেনা যায় না এটা আমি বুঝলাম, ঠিক আছে, মানুষ চেনা যায় না এটা আমি বুঝলাম, কিন্তু এত কষ্ট করে এত লাইন, এত ছন্দ, এত মিলিয়ে, হ্যাঁ। এরপর আমরা যাই কোনই নাগরিক রাজনৈতিক অধিকার। নাগরিক রাজনৈতিক অধিকারের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে রাজনৈতিক অধিকার, বুঝো তো? রাজনৈতিক অধিকারের মধ্যে রয়েছে আমরা যে ভোট নেই, এটা হচ্ছে রাজনৈতিক অধিকার, তাহলে ভোটদান। এরপর হচ্ছে কি জাতিসংঘ ঘোষিত সর্বজনীন মানবাধিকার কয়টি? এটাকে সর্বজনীন মানবাধিকার বলতে UDHR। এটা আমি গত ক্লাসে তোমাদেরকে যখন মানবাধিকার পড়িয়েছিলাম তখন আমি তোমাদের বলছিলাম ইউনিভার্সাল, হ্যাঁ, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, ঠিক আছে, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, ঠিক আছে। তো তোমাদের মধ্যে যারা আছো, তো ইউনিভার্সাল ডিক্লারেশন অফ ইউডিএইচআর কত সালে ঘোষণা করা হয়েছে তোমরা বলো তো? হ্যাঁ, ইউডিএইচআর কত সালে? ক্লাসটা জোস, আচ্ছা। ওকে, সেরে সেরে চলে গেছে ওরে। আচ্ছা, তুমি কি সঙ্গ দিবা নাকি? সেরে চলে গেছে, শুধু মেয়েদের পছন্দ? না না, এটা একদমই না। এই যে ছেলেকে বসাইলাম যে সে সেরে চলে গেছে বলতেছে, সে কি সঙ্গ দিবে সেরে চলে গেলে আর কি? হ্যাঁ, তোমার কে ক্লাস করাচ্ছে? আচ্ছা, এটা আমি মেয়েদের বিপক্ষে না, মেয়েদের পক্ষে, এবং মেয়েদের আমি কখনোই আমি ছোট করে দেখি না বা ছোট বলিও না। এখানে উত্তরটা করো তোমরা। 1948 সালে, ভেরি গুড মাহি। এবং হচ্ছে এখানে যেটা বললাম যে তোমাদের ইউনিভার্সাল ডিক্লারেশন UDHR এটা ঘোষণা করছে কে? জাতিসংঘ, অর্থাৎ UN। হ্যাঁ, UN জাতি, নেশন মানে হচ্ছে জাতিসংঘ, মানে হচ্ছে ইউনাইটেড, হ্যাঁ, ইউএনই মূলত 1948 সালে 10 ডিসেম্বর UDHR ঘোষণা করেন। 30টি ধারা ছিল, 30টি ধারাই হচ্ছে এখানে। এরপরে ভোটদান ও নির্বাচনের প্রার্থী হওয়া কোন ধরনের অধিকার? এটা একটু আগে আমরা বলছি, ভোটদানে এবং নির্বাচনের প্রার্থী হওয়ার অধিকার, এটা আমাদের রাজনৈতিক অধিকারের মধ্যে পড়ে। এরপরে আমরা যাই হচ্ছে 22 নম্বর, সকিনা বিবির পরিবার। হ্যাঁ, খুবই দরিদ্র। সকিনা বিবির পরিবার। আচ্ছা, একটা ক্যাপশন দেয়া, এখন সবাই ভাবছে শেখা খাইছি। আচ্ছা, শেখা খাইলে মানুষ এই সোজা হইতে পারে না, বাঁকা হয়ে যায় নাকি? তো তোমাকে দেখে মনে হচ্ছে না যে তুমি বাঁকা হয়েছো, তুমি সোজা দাঁড়িয়ে আছো, এটা আমি প্রোফাইলে দেখতে পাচ্ছি। এখানে দেখা যাচ্ছে যে আপনার ক্লাস ফার্স্ট করতেছি, বাট অনেক ভালো লাগছে, তাই আপনার ক্লাস করতে এসে আপনার বিগ ফ্যান হয়ে গেলাম। বিজয় সরকার, ওকে, ঠিক আছে, সমস্যা নাই, বিগ ফ্যান হওয়া লাগবে না, তুমি ছোটখাটো ফ্যান হও। এখন শীতকাল চলে আসছে, সরি বর্ষাকাল চলে আসতেছে, বড় ফ্যানের দরকার নেই, ছোটখাটো ফ্যান হলে হবে, ঠিক আছে। তো এখন যেটা বলি, সকিনা বিবির যে পরিবার খুবই দরিদ্র। হ্যাঁ, সকিনা বিবির সাহায্য পাওয়ার অধিকার কোন ধরনের অধিকার? তাহলে সে একজন গরিব, হ্যাঁ, সে একজন গরিব, সে সাহায্য পাওয়ার অধিকার। সাহায্য মানে সাহায্য পেয়ে কি হবে? সাহায্য পেয়ে তার যে তোমার আর্থিক, হ্যাঁ, তার যে কি আর্থিক যে খারাপ অবস্থা, সেটা থেকে সে উন্নতি করতে পারবে। অর্থাৎ মানুষ তার অভাব পূরণের জন্য যেই সহযোগিতা আশা করে, সেই সহযোগিতা হচ্ছে অর্থনৈতিক সহযোগিতা। এবং মানুষ তার অভাব দূরীকরণের জন্য যে কাজগুলো করে সেগুলোকে বলে অর্থনৈতিক কর্মকাণ্ড। আর তার অভাব দূরীকরণের জন্য যে ধরনের সহযোগিতা দরকার, সেই ধরনের সহযোগিতাকে আমরা কি বলি? যে অর্থনৈতিক সহযোগিতা বলি। তবে এখানে যেহেতু সে একজন দারিদ্র, হ্যাঁ, তো আমরা অর্থনৈতিক সহযোগিতা বললে সে একজন দরিদ্র ভিক্ষুক। কি? ভিক্ষুক। হ্যাঁ, তাহলে দেখো, ভিক্ষুক ভিক্ষা লাভের অধিকার, তাহলে আমাদের মনে রাখতে হবে এটা একটা নৈতিক তার অধিকার, তাহলে সেই সহযোগিতা পাওয়ার অধিকার। এখন যদি হইতো চাকরি পাওয়ার অধিকার, তাহলে চাকরি পাওয়ার অধিকার হইলে কি হবে? সেটা অর্থনৈতিক অধিকার হবে। তাহলে অভাব দূরীকরণের জন্য কাজ পাওয়ার অধিকার অর্থনৈতিক অধিকার হলেও সহযোগিতা পাওয়ার অধিকারটা কিন্তু অর্থনৈতিক অধিকার নয়। তাহলে সেটা কি? যে সেটা হচ্ছে নৈতিক অধিকার। তাহলে আমরা জানলাম কি, যে সকিনা বিবি সাহেব, যে সাহেবান, তিনি যেটা পেতে যাচ্ছেন সেটা হচ্ছে কি, যে তোমার নৈতিক, ঠিক আছে। যারা 22-এর 2 বলেছো, তোমরা উত্তর ভুল করেছো, এবং যারা ঘ বলেছো তোমাদের উত্তর হয়েছে, ঠিক আছে। যেমন 22 নম্বরতে কনফিউজ করে ফেলে। আচ্ছা, 22 নাম্বারটা কনফিউজ করে ফেলে, হ্যাঁ, এটা অনেকে সময় ভুল করে। আবার বলছি যে চাকরি পাওয়ার অধিকার, চাকরি পাইলেও তুমি অভাব দূরীকরণ করতে পারবে, বাট সহযোগিতা পাওয়া এটা হচ্ছে একটা
নৈতিক অধিকারের মধ্যে পড়ে, সহযোগিতা পাওয়া। হ্যাঁ, এই জায়গাটাতে তোমরা অনেকে কনফিউজড হয়ে যাও। আমি আবার বলছি, চাকরি পাওয়ার অধিকারটা তোমার অর্থনৈতিক অধিকার হলেও সহযোগিতা পাওয়া এটা নৈতিক অধিকার। কারণ যে মানুষেরা তোমাকে যে সহযোগিতা করবে কি থেকে, যে তুমি দুস্থ, অসহায়, গরিব, নিতান্তই তুমি একদম গরিব মানুষ, তোমাকে তাহলে মানুষ যে সহযোগিতা করবে, তো কেন করবে? তোমাকে বেঁচে থাকার জন্য করবে। তোমাকে বেঁচে থাকার জন্য যে সহযোগিতা করবে সেটা তোমার হচ্ছে, তুমি যে সহযোগিতাটা পাবে সেটা হচ্ছে নৈতিক অধিকার। ঠিক আছে স্যার, আপনার ভিউজ 1 লাখ না হলেও কমেন্টস 1 লাখ হইয়া যাবে। আচ্ছা ঠিক আছে নবীন, 1 লাখ হোক, সমস্যা নাই। আচ্ছা, এরপরে আমরা যাই, পরবর্তী প্রশ্নে যাই। অধিকার প্রধানত কয় প্রকার, অধিকার কয় ধরনের? অধিকার একটু আগে আমরা বললাম যে অধিকার 2 ধরনের। এরপরে আমরা, এটা রিপিট হয়েছে, ভোট দান, নির্বাচনের প্রতি, এটা রিপিট হয়েছে, সরি ফর দ্যাট। আচ্ছা, এই প্রশ্নে আমরা চলে যাই যে 25 এবং 26 নম্বর প্রশ্নে। কলেজে যাওয়ার পথে সোনিয়া, হ্যাঁ তোমাদের মধ্যে সোনিয়া কেউ নাই, একসময় সোনিয়া নাম কিন্তু অনেক বেশি জনপ্রিয় ছিল। আমার এক বান্ধবী ছিল সোনিয়া। তো যাই হোক, বান্ধবীর কথা মনে পড়তেছে না, যদিও বা তোমাদের বলতে গিয়ে হচ্ছে টেনে নিয়ে আসলাম, তোমরা আবার কোন সময় বলো যে বান্ধবীর কথা মনে পড়তেছে। তো এখানে যেটা বললাম যে কলেজে যাওয়ার পথে সোনিয়া প্রিজিং এর শিকার হয়। ঠিক আছে, ওকে। বখাটে ছেলেদের অত্যাচার থেকে বাঁচতে সে ইদানিং কলেজে যাচ্ছে না, খুবই দুঃখজনক, মর্মান্তিক। এতে তার পড়াশোনার পাশাপাশি মানসিক স্বাস্থ্যেরও ক্ষতির সম্মুখীন হওয়াটাই স্বাভাবিক, কারণ অনেকে এটাকে নিতে পারে না। তো এখন অপশনের মধ্যে স্বাধীনভাবে চলতে না পারায় সোনিয়া কোন জাতীয় অধিকার ক্ষুণ্ণ হয়েছে? তাহলে সেই যে স্বাধীনভাবে চলতে পারতেছে না, এর ফলে সে কোন ধরনের অধিকার তার ক্ষুণ্ণ হয়েছে? ঠিক আছে, স্বাধীনভাবে চলতে না পারায় তার কোন ধরনের অধিকার ক্ষুণ্ণ হয়েছে? 25 নম্বরের কি হবে? অপশন কই? অপশন দিলাম। তোমাদের কোসাইতে মজা লাগে তাই এই এত ফালতু কমেন্ট করো কেন? তুমি এত ফালতু কমেন্ট করো কেন? হ্যাঁ, এটা কে বলছে? মাহি। মাহি, তোমার কষ্ট হচ্ছে? হ্যাঁ, সে কমেন্ট করলে কি তোমার কষ্ট হয়? তোমার কষ্ট হলে তুমি আমাকে বলো যে আমার খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, তো তুমি কাউকে কষ্ট দেওয়ার জন্য ফালতু মালতু এসব বলার দরকার নাই। হ্যাঁ, তো এরপর দেখো, এই যে আমি তোমাদের বললাম যে সেই যে চলাফেরা করতে পারছে না, তাহলে জাতীয় অধিকার ক্ষুণ্ণ হয়। কোন জাতীয় অধিকার ক্ষুণ্ণ হয়? ঠিক আছে, কোন জাতীয় অধিকার? সামাজিক অধিকার। আমরা সামাজিক অধিকার যখন পড়লাম যে অধিকার 2 ধরনের বললাম, যে এটা হচ্ছে কি আইনগত, আর এটা হচ্ছে কি নৈতিক। যেটা আমরা আইনগত বললাম, আইনগতের ক্ষেত্রে যে সামাজিক অধিকারটা ছিল, সামাজিক অধিকারের মধ্যে কি ছিল? বেঁচে থাকার অধিকার, চলাফেরার অধিকার, এগুলো ছিল। চলাফেরার অধিকারটা হলো আমার কি ধরনের অধিকার? যে আমাদের সামাজিক অধিকার। এই প্রশ্নের পরের প্রশ্নে চলে যায়, উদ্দীপক কিন্তু একই। তাহলে সোনিয়া যে যেতে পারতেছিল না, উল্লিখিত কর্মকাণ্ডের ফলে, উল্লিখিত কর্মকাণ্ড বলতে ইভটিজিং এর কথা বলছে। ইভটিজিং এর ফলে যে তোমার কি হচ্ছে? আইনের অবমাননা হবে, মানবাধিকার লঙ্ঘিত হবে, শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হবে। উত্তর কি হবে? উত্তর হবে তিনটাই। কারণ হচ্ছে ইভটিজিং করা মানে আইনকে অমান্য করা। ইভটিজিং করা মানে হচ্ছে সমাজের মধ্যে মানবাধিকার লঙ্ঘন করা, কারণ কাউকে বাধা দেওয়া যাবে না, চলাফেরায় বাধা দেওয়া যাবে না, এটা মানবাধিকারের লঙ্ঘন। আর এটা হচ্ছে কি শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হবে। সমাজের মধ্যে যে শান্তি শৃঙ্খলা ছিল, হইতে পারে যে সোনিয়ার বয়ফ্রেন্ড আসি তাকে তোমার কাকে, যে কলেজে যাওয়ার পথে ওই যে বখাটে ছেলেকে সোনিয়ার বয়ফ্রেন্ড আসি একটা লাগাই দিল, তো বয়ফ্রেন্ড তার সঙ্গ, ওই যে বখাটে ছেলে বেলে আসি তার বয়ফ্রেন্ডকে ধরে তুলে নিয়ে গেল, হ্যাঁ, অন্য জায়গায় গিয়ে অত্যাচার করলো। ফলে কি হবে? ওই বয়ফ্রেন্ডের দল এসে আবার এর মানে বিহাল একটা ঝামেলা আর কি। হ্যাঁ, তো এই ধরনের অবস্থা সৃষ্টি হইতে পারে, এই জন্য হচ্ছে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হইতে পারে। এই জন্য হচ্ছে উত্তর হচ্ছে 3টা। এরপরের প্রশ্নে যাই আমরা। উদ্দীপকে লিখটি মানে অনুচ্ছেদটি পরে, উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র দাখিল করতে গেলে আশিক কিছু সংখ্যক দুষ্কৃতিকারী দ্বারা আক্রান্ত। তার মানে হচ্ছে মানে আশিক সাহেব বুটে দাঁড়াইতে যাচ্ছে, তিনি যখন মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছে তখন তিনি কিছু সংখ্যক দুষ্কৃতীর দ্বারা আক্রান্ত হন, এই জন্য উক্ত নির্বাচনে তিনি দাঁড়াইতে পারেন নাই, মানে বুটে দাঁড়াইতে পারেন নাই। তার মানে সে বুটে অংশগ্রহণ করতে যাচ্ছিল, কিন্তু পরে দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হয়ে সেই বুটে দাঁড়াইতে পারেন নাই। ফলে কি হয়েছে? ফলে তিনি কি ধরনের অধিকার থেকে বঞ্চিত হয়েছে বলে তুমি মনে করো? কি ধরনের অধিকার থেকে বঞ্চিত হয়েছে বলো তো? যে সে যেহেতু বুটে অংশগ্রহণ করতে পারছে না, তাহলে সে কি ধরনের অধিকার থেকে বঞ্চিত হয়েছে? তাহলে সে নিশ্চিতভাবে যে তিনি যে তোমার রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে, কারণ বুটে অংশগ্রহণ করতে পারা এটা একটা রাজনৈতিক অধিকার। এরপর আসি আমরা একই উদ্দীপক, আমরা যদি দুষ্কৃতিকারীদের প্রতিরোধ করতে না পারি তবে সমাজে এর যে প্রভাব পড়বে, কি পড়বে? নেতৃত্ব বিকাশ ঘটবে না, কারণ হচ্ছে নতুন নেতা আসতে পারবে না, পুরাতন নেতারাই বারবার নির্বাচন করবে। শিক্ষার বিস্তার ঘটবে না, এটা তোমার এটা হতে পারে না। রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি ঘটবে না। আমি মনে করি যে শিক্ষার বিস্তারটা এটার সাথে সম্পর্কিত না, কারণ হচ্ছে শিক্ষাটা এটা সামাজিক অধিকারের মধ্যে অন্তর্ভুক্ত। এখানে যেটা কথা বলছে সেটা হচ্ছে কি, যে রাজনৈতিক অধিকার। তাহলে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করা রাজনৈতিক অধিকারের মধ্যে পড়ে, নেতৃত্বের বিকাশ ঘটানো এটাও রাজনৈতিক অধিকারের মধ্যে পড়ে। তাহলে 1 আর 3 হইতে পারে উত্তর, এবং এটা উত্তর। তোমাদের মধ্যে 28 নম্বরের পরে যে প্রশ্নটা আমরা 28 নম্বরে
28 নম্বরের উত্তর তোমাদের অনেকের হয়েছে, যেমন 28 নম্বরের উত্তর আমাদের সাথে মেহেরুন্নেসা, হ্যাঁ মেহেরুন্নেসা উত্তর হয়েছে, খুবই চমৎকার। 29 নম্বরের প্রশ্নে আমরা চলে যাই। 28 নম্বরে আমি দ্রুত পড়াচ্ছি এই কারণে যে তোমাদের অনেকের সময় 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টার কাছাকাছি হয়ে যাচ্ছে, হ্যাঁ 51 মিনিট হয়েছে। এরপরের প্রশ্নে আমরা চলে যাই 29 নম্বর প্রশ্নে বলছে যে নিজের অস্তিত্ব রক্ষার প্রয়োজনে যা খুশি তাই করার স্বাধীনতাকে কে ব্যক্তিক অধিকার বলেছেন? এটা কে বলছে? এটা কে বলছে? তোমাদের মধ্যে অনেকে হয়তো জানবে যে, যেমন ধরো অস্টিন, তারপরে সরি উত্তর হয়ে গেছে, উত্তর যেহেতু হয়ে গেছে আমি আর এটা বলছি না। তো এটা তোমাদের মনে রাখতে হবে, ব্যক্তির অধিকার অর্থাৎ অস্তিত্ব রক্ষার প্রয়োজনে যা খুশি তাই করার স্বাধীনতাকে ব্যক্তিক অধিকার বলেছে। তো তুমি তোমার অস্তিত্ব বজায় রাখার জন্য যা কিছু তোমার, অর্থাৎ তুমি তোমার অস্তিত্ব বজায় রাখার জন্য যা কিছু করতে পারবে, এটা বলছে হবস। হবসের কথা মনে রাখবে, ঠিক আছে? হবস বলছে এই কথাটা। তো হবসের কথাটা তোমরা মনে রাখবে 29 নম্বরে। এরপরে প্রশ্নে আমরা যাই, নৈতিক অধিকার সমর্থিত হয় কোনটি দ্বারা? নৈতিক অধিকার সমর্থিত হয় কোনটি দ্বারা? নৈতিক অধিকারটা সমর্থিত হয় কোনটা দ্বারা? নৈতিক অধিকার আমরা যে ধরো ভিক্ষুককে ভিক্ষা দিব, হ্যাঁ ভিক্ষুককে আমি কখন ভিক্ষা দিব? ভিক্ষুককে ভিক্ষা দেওয়া আমার নৈতিক কর্তব্য, তাহলে তার পাওয়ার অধিকারটা নৈতিক অধিকার। তাহলে আমি কখন আসলে ভিক্ষুককে ভিক্ষা দিব? যখন আমার ভিতরে মনে হবে যে না, ভিক্ষুকটাকে ভিক্ষা দিলে সে হয়তো বা একটু সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে, এই যে একটা এটা ন্যায়বোধ, অর্থাৎ আমার ভিতরে যদি এই ন্যায়বোধটা থাকে তখন আমি ভিক্ষা দিব। তাহলে ন্যায়বোধ দ্বারাই হচ্ছে ভিক্ষুকদের ভিক্ষা দেওয়াটা হয়। তত্ত্ব অধিকার নাগরিক কোন ধরনের অধিকার? তত্ত্ব অধিকার নাগরিকের রাজনৈতিক অধিকার। সরাসরি মনে রাখবা, তত্ত্ব অধিকার নাগরিকের রাজনৈতিক। আবার বলছি, তত্ত্ব অধিকার নাগরিকের রাজনৈতিক অধিকার। এরপরে প্রশ্নে চলে যায় 32, বাংলাদেশের তত্ত্ব অধিকার আইন আইনটি কোন সালে প্রণীত হয়? এটা তোমরা সবাই জানো। বাংলাদেশের তত্ত্ব অধিকার আইনের সাথে সাথে একটা লেখা থাকে 2009, তার মানে 2009 সালে হয়। 2009 সালে হয়, 2009 সালে হয়, ঠিক আছে? 2009 সালে 31 নম্বর 2009 সালে। ভেরি গুড, ভেরি গুড। যেমন দেখছি হচ্ছে মুবাশিরা উত্তর করেছে, চমৎকার। তোমার এরপরেও আরো অনেকে উত্তর করেছো, যদিও বা অনেক স্টুডেন্ট আমাদের কমে গিয়েছে, কারণ অনেকেই 10টার পরে আর ক্লাস করতে চায় না। এরপরে প্রশ্নে আমরা চলে যাই, তথ্য অধিকার আইন অনুযায়ী কতদিনের মধ্যে তথ্য কমিশনে 3 জন ব্যক্তি নিয়ে একটা তথ্য কমিশন গঠনের কথা বলা হয়েছে। তাই সেখানে আইনের মধ্যে বলা হয়েছে কি যে 3 মাস মানে হচ্ছে 3 মাস মানে 30 দিন 30 দিন 30 দিন, হ্যাঁ এই 90 দিনে মানে কি করতে হবে যে তোমার একটা তথ্য কমিশন গঠন করতে হবে। তাহলে 90 দিনে তথ্য কমিশনের টাইম কতদিন দিয়েছে? তথ্য কমিশন গঠনের সময় কতদিন দিয়েছে? 90 দিন। আমি দ্রুত শেষ করে দিই, 40টা মতো আছে আর কি তোমাদের। এরপরে আর তাহলে আমাদের প্রায় 60টা মতো এমসিকিউ আছে। যে তথ্য অধিকার আইনের উদ্দেশ্য কি? তথ্য অধিকার আইনের হচ্ছে, আমি তোমাদেরকে একটু সংক্ষেপে বলি, তথ্য অধিকার আইন 2009 সালে প্রবর্তন করা হয়, মানে পাস করা হয়। এই 2009 সালে তথ্য অধিকার আইনের অন্যতম হচ্ছে লক্ষ্য ছিল কি, দুর্নীতি কমিয়ে আনা। অর্থাৎ হচ্ছে সরকারি দপ্তর, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত যে কোনো প্রতিষ্ঠান, সকল প্রতিষ্ঠানে হ্যাঁ তথ্য প্রাপ্তির মাধ্যমে, একটা কথা আমি গত ক্লাসে তোমাদের বলছিলাম, তথ্যের গোপনীয়তা দুর্নীতিবাদ বৃদ্ধি করে। সেটা যে কোনো তথ্য হইতে পারে। যে আমি তোমাকে 100 টাকা দিলাম, তুমি 100 টাকা দিয়ে কি করছো সেটা যদি আমাকে প্রকাশ না করো, তুমি কি 100 টাকা দিয়ে চকলেট কিনে খাইছো, নাকি 100 টাকা দিয়ে তুমি কোল্ড ড্রিঙ্কস কিনে খাইছো, নাকি 100 টাকা দিয়ে তুমি সমোসা সিঙ্গারা কিনে খাইছো, সেটা তোমার ব্যাপার। তবে তুমি যদি সেটা আমাকে প্রকাশ করো, আমি অন্তত জানতে পারবো যে তুমি এই কাজটা করছো। যদি তুমি সেটা না করো, এখন 100 টাকা দিয়ে তুমি এমন হইতে পারে যে তুমি তোমার বান্ধবীর জন্য একটা ফুল কিনে নিয়ে গেছো, হ্যাঁ তো এই 100 টাকা তো তোমার কোনো কাজে আসে নাই। তুমি বান্ধবীর জন্য যতই ফুল দাও না কেন, সেই বান্ধবী তোমার হবে না। তাহলে সেই জায়গাটাতে যে তুমি যদি 100 টাকাটা তুমি ওই জায়গায় ব্যবহার করো, তাহলে তুমি যে ব্যবহার করছো সেটা যদি আমি জানতে না পারি, তাহলে আমি তোমাকে 100 টাকা পার্দার দিলেও তুমি সেই একই কাজটা করবা, কারণ তোমার জ্ঞানের মধ্যে তোমার বান্ধবী। তো এই জন্য তুমি যদি তথ্যটা আমাকে প্রকাশ করো, যে ব্যক্তি তোমাকে টাকা দিয়েছে তার কাছে যদি প্রকাশ করো, তাহলে তুমি ওই কাজটা আর করতে পারবে না, কারণ তোমাকে আর টাকা দিবে না। ঠিক একইভাবে রাষ্ট্রের টাকা বা সম্পদ কার? জনগণকে যদি জানাই দিই যে আমি এই কাজটা করছি, যে এই বাজেটে এই কাজটা করছি। ধরো আমি তোমাদেরকে একটা উদাহরণ দেই, যে তোমার একটা এলজিইডি, হ্যাঁ কি এলজিইডি, এটা হচ্ছে সরকারের একটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে অবদান রাখে একটা সংস্থার নাম বা প্রতিষ্ঠানের নাম। এই এলজিইডি কে সরকার প্রতি বছর 100 কোটি টাকা, আমি জাস্ট হচ্ছে এমনি 100 কোটি টাকার কথা বললাম আর কি। তো 100 কোটি টাকা, 100 করোড় বা 100 কোটি টাকা করে সরকার প্রতি বছর দেয় এলজিইডি কে। এখন এলজিইডি সে টাকা কি করে সেটা যদি জনগণ জানতে না পারে, কারণ সরকার টাকা দেয় মানে কার টাকা? জনগণের টাকা। তাহলে জনগণ যদি জানতে না পারে, তাহলে এলজিইডি এর কর্মকর্তারা যদি একটা রাস্তার মধ্যে 5 টাকা দিয়ে যদি বলে যে আমি 50 টাকা দিছি, 45 টাকা নিজের পকেটে নেয়, তাহলে সেটা দুর্নীতি বাড়াবে না? এই জন্য তথ্য অধিকার আইনটা প্রবর্তন করা হয়েছে। তাহলে তথ্য অধিকার আইনের অন্যতম লক্ষ্য ছিল হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা করা, স্বচ্ছতা নিশ্চিত করা, নাগরিক অধিকার নিশ্চিত করা, এই বিষয়টা, ঠিক আছে?
তানভীর আলম সিদ্দিক বলেছে আমি তো বান্ধবীরে বিয়ে করছি, এটা খুবই সুখের সংবাদ। হ্যাঁ, তো বান্ধবীকে বিয়ে করছো, বউকে নিয়ে শান্তিতে থাকো, সুখে থাকো, বাকিদেরকে জ্বালানোর দরকার নাই, বাকিদেরকে কমেন্টে বলে উস্কে দেওয়ার দরকার নাই। বান্ধবীকে কেউ বিয়ে করতে পারে না, আর তুমি বললেও হবে না, ঠিক আছে। এরপরে আসে আমরা পরের প্রশ্নে যাই। যেমন সরকারি দপ্তর সমূহের তথ্য জনগণের জানার ব্যবস্থা থাকলে যা হবে সেটা হচ্ছে কি, সরকারি দপ্তরগুলো, এই যে আমি বললাম না সরকারি এলজিইডি, এটা একটা সরকারি একটা দপ্তর। হ্যাঁ, দপ্তর মানে দপ্তরের বাংলা হচ্ছে, দপ্তরের ইংরেজি হচ্ছে অফিস। হ্যাঁ, এটা অফিস, এটা ইংরেজি শব্দ, আর দপ্তর বাংলা শব্দ আর কি, এলজিইডি। হ্যাঁ, এলজিইডি লোকাল গভর্নমেন্ট, যেটা যে লোকাল গভর্নমেন্ট ডেভেলপমেন্টের জন্য যে প্রতিষ্ঠানটা, সেই এলজিইডি। ধরো আমরা তথ্য যদি জনগণ জানতে পারে তাহলে কি হবে, যে দুর্নীতি দূর হবে, তারপর হচ্ছে কি কর্মব্যস্ততা দূর হবে, নারী নিরাপত্তা সংকট, গোপনীয়তা, কোনটা? তথ্যের গোপনীয়তা যদি যত বাড়বে ততই দুর্নীতি বাড়বে। তার মানে তথ্য গোপনীয়তা কমা মানে হচ্ছে দুর্নীতি দূর হওয়া, ঠিক আছে। তাহলে তথ্য জানতে পারা মানে হচ্ছে দুর্নীতি কমে আসবে। এরপরের প্রশ্নে আমরা যাই। যেমন তোমাদের মধ্যে অনেকে ইন্টেলিজেন্ট আছো যারা খুব সহজে বুঝে যাও, হ্যাঁ, খুব সহজে ইজিলি বুঝে যাও। এরপর আমরা যাই উদ্দীপকে, এই যে দেখো 10 বছর সামিত, 10 বছরের সামিত, হ্যাঁ, তার বয়স কত? তাহলে সামিতের বয়স কত? সামিতের বয়স হচ্ছে 10 বছর। হ্যাঁ, ঈদের ছুটিতে বাবা মায়ের সাথে দাদাবাড়ি বেড়াতে যাচ্ছিল, বাসের মধ্যে এক অন্ধ ভিক্ষুককে দেখে মায়ের কাছ থেকে টাকা নিয়ে ভিক্ষুককে দিল। বাসের অন্য যাত্রীরা শিশু স্বামীদের কর্তব্যবোধ দেখে মুগ্ধ হলো এবং অনেকে অন্ধ লোকটিকে সাহায্য করলো। শিশু স্বামীদের কোন ধরনের কর্তব্য পালন করলো? তার মানে তোমরা এটা খুব ইজিলি বলতে পারবে যে এটা হচ্ছে নৈতিক কর্তব্য, ঠিক আছে। আমাদের প্রত্যেকে ভিক্ষুককে ভিক্ষা দেওয়া নৈতিক কর্তব্য, ভিক্ষুক সাহায্য পাওয়ার অধিকার নৈতিক অধিকার, ঠিক আছে। তাহলে এই জায়গায় কনফিউশন হওয়ার কোনো কারণ নাই। অন্ধ ভিক্ষুক সাহায্য প্রাপ্ত হওয়ায় যে অধিকার ভোগ করলো সেটা কোন ধরনের অধিকার ভোগ করলো? সে হচ্ছে যেটা পাইলো সেটা ভোগ করলো, মানে কি অর্থনৈতিক অধিকারটা ভোগ করলো। তার মানে কি ভিক্ষুক ভিক্ষা পাওয়ার অধিকার, সেটা কি অধিকার? সেটা হচ্ছে তোমার অর্থনৈতিক অধিকার। সাহায্য পাওয়ার যেটা, অর্থাৎ হচ্ছে বিশেষ করে এখানে দুইটা জায়গায় তোমাদের কনফিউশন তৈরি হতে পারে। সাহায্য পাওয়া অর্থাৎ বেঁচে থাকার জন্য যে সাহায্য পাওয়ার অধিকার, এটা একদিকে নৈতিক অধিকার। তাহলে ভিক্ষুক যখন ভিক্ষা পায় সেইটা কি ভোগ করলো? সেই অর্থনৈতিক অধিকারটা ভোগ করলো। তার মানে হচ্ছে কি, যে সে যদি নৈতিক অধিকারটা না থাকে, যদি নৈতিক কথাটা না থাকে, তাহলে তোমাকে লিখতে হবে কি অর্থনৈতিক অধিকারটা। তাহলে যে যদি নৈতিক অপশনে না থাকে, নৈতিক কথাটা যদি না থাকে, তাহলে তোমার কি হবে? অপশন হবে অর্থনৈতিকটা। বুঝতে পারছো? এটা মনে রাখবা, যদি নৈতিক কথাটা না থাকে, যদি নৈতিকটা থাকে তাহলে নৈতিকটা হবে। বুঝতে পারছো? ওকে, এরপরের প্রশ্নটা আমরা যাই। পরের প্রশ্নটা হচ্ছে কি, আমি খুব একদম শেষের দিকে চলে আসছি, তোমরা একটু ধৈর্য ধরে ক্লাসটা শেষ করো। নিচের কোনটি নাগরিক প্রধান কর্তব্য? কি কোনটা প্রধান কর্তব্য? ওই যে আমরা বললাম যে অধিকারের প্রধান রক্ষা কবচ হচ্ছে কি আইন, বলছি না? তো আমাদের প্রধান কর্তব্য কিন্তু কি, যে তোমার আনুগত্য প্রকাশ করা। কিন্তু এখানে আমি তোমাদেরকে বলি যে আনুগত্য প্রকাশ করা মানে হচ্ছে আইনও মান্য করা, রাষ্ট্রের নিয়ম কানুন মেনে চলা, কর প্রদান করা থেকে শুরু করে সবকিছু। ধরো আমি যা বলি তুমি তা মেনে নিবে, সেটার মানে কি আনুগত্য করা। আনুগত্য প্রকাশ করা মানে কার প্রতি? রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা। রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা মানে রাষ্ট্রের সবকিছু মেনে চলা, রাষ্ট্রের আইন মেনে চলা, তারপরে কর প্রদান করা, তারপরে হচ্ছে যত ধরনের রাষ্ট্রীয় নিয়ম কানুন আছে সবকিছু মেনে চলা। তার মানে বাকিগুলোর দরকার নাই। তার মানে কি, যে নিচের কোনটি নাগরিক প্রধান কর্তব্য, সেটা হচ্ছে কি আনুগত্য প্রকাশ করা। এগুলো, এটা যদি থাকে তাহলে এগুলো হবে না, আর যদি এটা না থাকে তাহলে প্রথমে হবে কি আইন মান্য করা। কথা বুঝতে পারছো? তাহলে রাষ্ট্রের আনুগত্য প্রকাশ করা হচ্ছে প্রধান, মনে থাকবে। রাষ্ট্রের আনুগত্য প্রকাশ করার মধ্য দিয়ে সবকিছুকে প্রকাশ করা বোঝায়, মানে সবকিছুকে মেনে চলা বোঝায়। আইনগত কর্তব্য কোনটি? কোনটি আইনগত কর্তব্য? আমরা জানি যে আইনগত কর্তব্য কোনটি, যেমন রাষ্ট্রীয় ত্রাণ তহবিলে অর্থদান করা, নিয়মিত কর প্রদান করা, সন্তান সন্ততিকে শিক্ষা দেওয়া, ভিক্ষুককে ভিক্ষা দেওয়া। এটা নাই, এটাও নাই, এটাও নাই। হ্যাঁ, রাষ্ট্রীয় তোমার কর্তব্য হচ্ছে আইনগত কর্তব্যের মধ্যে কোনটা? নিয়মিত কর প্রদান করা। এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে, আইনগত কর্তব্য। আইনের মধ্যে বলছে এটা, যে আইনের মধ্যে বলছে কি এটা দিতেই হবে। হ্যাঁ, অর্থাৎ প্রত্যেক নাগরিককে কর প্রদান করতে হবে, কর প্রদানের একটা নির্দিষ্ট সীমা আছে। হ্যাঁ, ওকে, না আইন মান্য করা হবে না, আনুগত্য প্রকাশ করা। ওকে, এরপরে আসি আমরা, এরপরে প্রশ্নে আসি আমরা, সেটা হচ্ছে কি, যে তোমার অধিকার ও কর্তব্য একই বস্তুর দুটি দিক মাত্র, কথাটি কতটুকু যৌক্তিক? যে তোমার অধিকার ও কর্তব্য একই বস্তুর দুটি দিক মাত্র, কথাটি কতটুকু শক্তি মানে যৌক্তিক? এটা হচ্ছে যথার্থ ও সঠিক। যথার্থ কি সঠিক, এটা তোমরা এর বাইরে তো অপশন নাই। আংশিক সঠিক, পক্ষপাতিত্বমূলক সঠিক, এটা না, একদম যথার্থভাবে সঠিক। নিচের কোনটি কর্তব্যের পরিপূরক? নিচের কোনটি কর্তব্যের
পরিপূরক। কোনটি কর্তব্যের পরিপূরক? দেখো, মানে আমরা জানি যে অধিকার এবং কর্তব্য একটা আরেকটা ছাড়া হয় না। পরিপূরক মানে বুঝো তো, মানে যদি তুমি আসো আমি যাব। হ্যাঁ, তুমি ধরো তোমার মানে বান্ধবীকে বলতেছো যে যদি তুমি আজকে আসো অমুক পার্কে তবে আমি যাব, তাহলে এই যে তুমি অমুক পার্কে যাওয়ার কথা বলছো, কন্ডিশনটা কি? যে তোমার থেকে আসতে হবে। তাহলে ঠিক একইভাবে যদি তুমি অধিকার পাইতে চাও তাহলে তোমাকে কর্তব্য সম্পাদন করো। ধরো তুমি তোমার বান্ধবীর সান্নিধ্য পাইতে চাও, হ্যাঁ, সেক্ষেত্রে গিয়ে তোমাকে কি করতে হবে? যে তোমাকে যে আগে তোমার কথা রাখতে হবে যে তুমিও যে যাবে সেটার গ্যারান্টি কি, তোমাকে বিশ্বাস করবে কেন, তোমাকে সেটা বিশ্বাসটা অর্জন করতে হবে। আবার যদি ধরো যে যদি তুমি ভালো করে পড়াশোনা করো তবে তুমি A+ পাবে, এই যে ভালো করে পড়াশোনার সাথে A+ হচ্ছে কি পরিপূরক। এরপর তাহলে আমরা যাই নিজের কোনটি কর্তব্যের পরিপূরক, সেটা হচ্ছে কি অধিকার। অধিকার ছাড়া যে কর্তব্য, কর্তব্য ছাড়া অধিকার পাওয়া যায় না। এরপর আমরা যাই অধিকার অবাধ হলে কি হয়? অধিকার যখন অবাধ হয়ে যায় তখন কি হয়? যে তোমার স্বেচ্ছাচার। আমি বললাম না যে অধিকার যখন অনেক বেশি পেয়ে যায় আমরা তখন কি হয়ে যায়? স্বেচ্ছাচারী হয়ে যায়, স্বেচ্ছাচার প্রতিষ্ঠিত হবে। এরপরে জাতিসংঘের মানবাধিকার গৃহীত হয় কত সালে? এটা তো তোমরা নিশ্চয়ই জানো যে মানবাধিকার 1948 সালে, এটা সবাই জানো। এবং এটা গত ক্লাসে যারা করছো তারা আরো ভালো জানবে। ডিসেম্বর, এবং 10 ডিসেম্বরকে বলা হয় মানবাধিকার দিবস। এবং এটাই মানবাধিকার দিবস কত তারিখ? এটা ওই যে বিশ্ব মানবাধিকার দিবস কত তারিখ বা কত তারিখ ঘোষণা করা হয়? 10 ডিসেম্বর 1948 সাল। এরপরে আমরা যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হচ্ছে কি, আমাদের মানবাধিকার বলতে এমন কতগুলো সুযোগ সুবিধাকে বোঝায় যা ব্যক্তিত্ব বিকাশের সহায়ক, রাষ্ট্রীয় সংবিধান কর্তৃক স্বীকৃত, রাষ্ট্রীয় আইন দ্বারা। এখানে যেখানে দেখো মানবাধিকার বলতে এমন কতগুলো সুযোগ সুবিধাকে বোঝায় যেখানেই রাষ্ট্র পাবে সেটা বাদ। তাহলে দুইটা অপশন, ব্যক্তিত্ব বিকাশের সহায়ক, আন্তর্জাতিক আইন দ্বারা স্বীকৃত। কোনটা উত্তর কোনটা হবে বলো? এটাই তোমাদের লাস্ট ওয়ান, 45 নম্বর। কেমনই এটার উত্তর করো 45 নম্বর দেখি। 45 নম্বরের উত্তর করো। 45 নম্বরের ক বলেছে। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। ছেলে মেয়ে একটা প্রশ্ন আছে, ছেলেরা মেয়েদের কি বললে ইপটিজিং হয়ে যায়? মেয়েরা কিছু বললে কি কবে? এটা কি বয় টিজিং হবে? না, এটা এই ধরনের কিছু হবে না। আমি তোমাকে বলি, তুমি ধরো তোমার বান্ধবী তোমার থেকে গান শুনতে চাচ্ছে না, তুমি গান শোনাচ্ছ যে চুমকি চলেছে একা পথে, হ্যাঁ, তো তুমি একা পথে হাঁটুক বা যেভাবেই হাঁটুক তোমার গান শোনানোর দরকার নাই, কারণ তোমার বান্ধবী তোমার গান শুনতে চায় না। তো আবার দেখা যাচ্ছে কি তোমার বান্ধবী সেই মোবাইল ব্যবহার করে, তুমি তারে ফেসবুকে গিয়ে পুক মারতেছো, পুকিং করতেছো, আবার মেসেঞ্জারে গিয়ে মেসেজ দিচ্ছ, হোয়াটসঅ্যাপে গিয়ে মেসেজ দিচ্ছ, কল দিচ্ছ, মিস কল মারতেছো, তাহলে কিন্তু সেটা ইপটিজিং হবে। এবং একইভাবে তোমার বান্ধবী তোমার থেকে কবিতা শুনতে চাচ্ছে না, এখন তুমি বলতেছো যে তোমার তুমি সেই কি বলে যে রোমান্টিক কবিতা, হ্যাঁ, তুমি বলা শুরু করে দিছো, তাহলে সেটাও ইপটিজিং। তার মানে কি, যে তোমার যখন তোমার বান্ধবী তোমার কাছ থেকে কবিতা শুনতে যাচ্ছে না তখন তুমি শুরু করে দিয়েছো যে কতবার যে তোমায় স্পর্শ করতে গিয়ে গুটিয়ে নিয়েছে হাত, তো এটাও ইপটিজিং হবে, বুঝছো? তো তার মানে কি, তুমি তার না চাওয়ার সত্ত্বে কোনো মেয়ে যেটা চায় না সেটা তুমি যখন করবা সেটা ইপটিজিং। আমাদের দেশের আইনের মধ্যে সেটাই বলা আছে। তো এইভাবেই হচ্ছে গল্প শোনানো বা গান শোনানো বা যেটাই করো না কেন ইপটিজিং এর পর্যায়ে পড়ে যাবে। তাহলে আমাদের যে মানবাধিকার গুলো আমরা জানি যে 45-এর যারা ডি বলেছো আন্তর্জাতিক আইন দ্বারা স্বীকৃত, এটা ঠিক আছে। হ্যাঁ, মানবাধিকার বলতে এমন কতগুলো সুযোগ সুবিধাকে বোঝায় যেটা ব্যক্তিত্ব বিকাশের জন্য সহায়ক, হ্যাঁ, এবং হচ্ছে আন্তর্জাতিক আইন দ্বারা স্বীকৃত। তো প্রথমটাও উত্তর, দ্বিতীয়টাও উত্তর। তাহলে আমরা প্রথমটা নিচ্ছি, হ্যাঁ, প্রথমটা নিচ্ছি, ঠিক আছে। স্যার আগে আনসারটা বলে দিতেন। আচ্ছা, দিলাম তো। তুই আগে দেখ ভাই, প্রথমের কমেন্ট দেখ, ওটা আমি নাকি অন্য কেউ কি বলে? তোমরা নিজেরাই এখানে আলাপ করতেছো, আমার সাথে আলাপ করতেছো না। তোমাদের প্রায় আমি শেষের দিকে চলে আসলাম। মৌলিক অধিকারের রক্ষক কোনটি? এটা তোমরা নিশ্চয়ই জানো যে মৌলিক অধিকার আর মানবাধিকারের মধ্যে পার্থক্য আছে। মৌলিক অধিকার হচ্ছে রাষ্ট্র দেয়, হ্যাঁ, রাষ্ট্র দেয়, রাষ্ট্র তার সংবিধান অনুযায়ী, রাষ্ট্র তার কি সংবিধান অনুযায়ী মৌলিক অধিকার দেয়। আর মানবাধিকার হচ্ছে ইউএন দেয়, ইউএন তার মানবাধিকারের ঘোষণা অনুযায়ী মূলত এই অধিকারগুলো দেয়। আমি প্রায় শেষের দিকে চলে আসছি। তোমাদের বিশ্ব মানবাধিকার দিবস, এটা তোমরা একটু আগে পেয়েছো, এটা এমসিকিউ আসবে, এটা এমসিকিউতে আসবে, এটা তোমরা লিখে নাও। এবং হচ্ছে মনে রাখবা 1948 সালে 10 ডিসেম্বর মানবাধিকারের ঘোষণা 30টি ধারা ঘোষণা করা হয়েছিল। এইখান থেকে একটা প্রশ্ন আসবে, 30টি ধারা, ঠিক আছে, বা অনুচ্ছেদ,
হ্যাঁ, 30টি ধারা বা অনুচ্ছেদ। এরপরে হচ্ছে মানবাধিকার মুখপাত্র কোনটি? এটাই হচ্ছে জাতিসংঘ। মুখপাত্র মানে বুঝছো তো, অর্থাৎ যেটা এই মানবাধিকারগুলোকে রক্ষা করে, প্রকাশ করে, প্রচার করে এবং সামগ্রিকভাবে সবকিছুই করে। ঠিক আছে? মানবাধিকারের প্রবক্তাকে, এটাও কিন্তু আমরা যদি বলি যে মানবাধিকারের প্রবক্তা জাতিসংঘ। ঠিক আছে? মানবাধিকারের প্রবক্তা কে? জাতিসংঘ। এরপরে মানবাধিকার জন্ম হয়েছে কিসের জন্য? মানুষের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ থেকে, প্রেম ভালোবাসা থেকে, স্নেহ মায়া মমতা থেকে, ভ্রাতৃত্ববোধ থেকে। কোনটা? এটা উত্তর করো। এটা উত্তর হলে আমরা প্রায় একদম শেষ করে দিব। ঠিক আছে? পুরনো দ্বিতীয় পত্র প্রথম দুদিকে ক্লাস প্রথম ইসলাম আলু, সরি ফাতেমা ইসলাম আলু, প্রথম আর দ্বিতীয় অধ্যায়ের কথা বলছো তো, ফাতেমা ইসলাম আলু যেটা যেটা আমি বলবো সেটা হচ্ছে কি, যে প্রথম আর দ্বিতীয় অধ্যায় অনেক বড় অধ্যায়। এগুলো করতে গেলে তোমাকে পেইড কোর্সে ক্লাস করা ছাড়া আর কোনো ওয়ে নাই, কারণ এই অধ্যায়গুলো অত্যন্ত ব্যাখ্যা এবং হচ্ছে বিশ্লেষণ ধর্মী। এইখানে ক্লাস করাইলে একটা স্টুডেন্ট থাকবে না, বলবে যে কি গল্প পড়াচ্ছে, কি ইতিহাস পড়াচ্ছে। এই জন্য সব তো আপনি বলে দিচ্ছেন। আচ্ছা, কোনটা বলে দিচ্ছি? হ্যাঁ, উত্তর আমি বলে দিচ্ছি তো, কারণ এগুলো সহজ, তোমরা পারবে তো। তোমাদের পারলে তোমাদের এটা সময় নষ্ট করতে হবে, যেটা পারবে না সেটার উত্তর দাও। 50 নম্বরের উত্তর কি হবে বলো? 50 নম্বরের উত্তর কি হবে? 50 নম্বরের বলেছে গ, মানুষের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ থেকে। হ্যাঁ, মানুষের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ থেকে। এরপরে প্রশ্নে আমরা যাই। তথ্য অধিকার আইনে কত নম্বর ধারা অনুযায়ী নাগরিকের তথ্য লাভের অধিকার রয়েছে? হ্যাঁ, তাহলে তথ্য অধিকার আইনে কত নম্বর ধারা অনুযায়ী নাগরিকের তথ্য লাভের অধিকার রয়েছে? এটা তোমরা পারবে না, আমি জানি অনেকেই পারবে না। এটা হচ্ছে ধারা হচ্ছে কত? 4। ধারা হচ্ছে কত? 4। এরপরে প্রশ্নে আমরা যাই। পরের প্রশ্ন হচ্ছে কি, মানবাধিকার সুনিশ্চিত করতে কোন ধরনের শাসন পদ্ধতি প্রয়োজন? মানবাধিকার সুনিশ্চিত করতে, মানবাধিকার সুনিশ্চিত কখন করা যাবে? যখন রাষ্ট্রের মধ্যে কি থাকবে? গণতন্ত্র থাকবে। এটা তোমরা নিশ্চয়ই বুঝতেছো, রাজতন্ত্রের মধ্যে, সমাজতন্ত্রের মধ্যে, স্বৈরতন্ত্রের মধ্যে মানবাধিকার নিশ্চিত করা যায় না। হ্যাঁ, এই জন্য গণতন্ত্র দরকার। এরপরে আমরা যাই 1948 সালে ঘোষণা অনুযায়ী কাউকে খেয়াল খুশি মতো কি করা যাবে না। এটা লাস্ট ওয়ান, একদম শেষে, একদম শেষে। হ্যাঁ, আমরা আজকে প্রায় 52টি এমসিকিউ পড়ছি। কেমন? একটা অধ্যায় থেকে এর বেশি আসলে পড়া সম্ভব না লাইভে। ভাইয়া এইটা ফার্স্ট এন্ড সেকেন্ড অধ্যায়ের পিডিএফ দিয়ে না। আচ্ছা ঠিক আছে, ফার্স্ট এন্ড সেকেন্ড অধ্যায়ের পিডিএফ দিয়ে দেওয়া, এটা আমাদের পেইড বেসের স্টুডেন্টরা পেয়ে থাকে বিশেষত। তবে আমি এখনো দেই নাই, তাদেরকে দিব, খুব শীঘ্রই দিব। এই আর কয়টা ভাইয়া শেষ করে দিচ্ছি। আপনি আজকে আরো ক্লাস করার মজা লাগছে খুব। আচ্ছা ঠিক আছে, এটা শেষ করে নাও, এটা শেষ করে নাও। সব তো আপনিই বলে দিচ্ছেন। আচ্ছা, কি বলতে চান আপা? কোনটা? স্যার, যুক্তিবিদ্যা আলাদা কোনো কোর্স রাখেন না কেন? যুক্তিবিদ্যার জন্য আলাদা কোর্স বলতে আমাদের একটা কোর্সে সবগুলো সাবজেক্ট পড়ানো হয়। ঠিক আছে? একটা কোর্স এত বেশি না, অল্প টাকা। হ্যাঁ, তো আমাদের কোর্সগুলো মেইনলি 1500 থেকে 2000 টাকার মধ্যেই আমরা রাখি। হ্যাঁ, 1500 থেকে 2000-এর মধ্যে রাখি। সুতরাং এখানে কোর্স ফি নিয়ে তোমাদের কনফিউশন থাকার কথা না। আমাদের 4-5 মাস 6 মাস ধরে ক্লাস চলে। হ্যাঁ, 5 মাসের উপরে ক্লাস চলবে, যেটা গোল্ডেন বেস। এটা বড় একটা বেস, মানে অনেক অনেক লং টার্ম। অনার্স ভর্তি পরীক্ষার জন্য একটি ক্লাস নিলে ভালো হতো। আচ্ছা, চেষ্টা করব, তবে এটা অনেক জটিল ব্যাপার। দেখো, মানবাধিকার গ্রেপ্তার করা যাবে না, আইনে আটক করা যাবে না, নির্বাসিত করা যাবে না। এরপরে প্রশ্ন হচ্ছে কি, মানবাধিকার ছাড়া নিচের কোনটি অর্থহীন? সেটা হচ্ছে কি, মানবাধিকার ছাড়া গণতন্ত্র অর্থহীন। এই হচ্ছে আমাদের প্রশ্ন ছিল। তো তোমরাই বলো যে তোমাদের ক্লাসটি কেমন লেগেছে, এবং আমি তোমাদের কাছ থেকে একটু শুনতে চাই যে আমাদের আজকের ক্লাসটি তোমাদের কেমন লেগেছে, এবং তোমরা এরকম ক্লাস নিয়মিত চাও কিনা। আমাদের জিয়া স্যার কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছেন, ইংলিশের একদম জনপ্রিয় শিক্ষক, চকবাজারের, চট্টগ্রামের, এবং ইভেন বাংলাদেশে ওনার ফ্যান ফলোয়ার আছে। তো তোমরা বলো যে আমাদের প্রত্যেকটা কুশনর জাহান উপমা বলে, স্যার আমি তো পেড বেসে ছিলাম। কোন বেসে ছিলা? ফার্স্ট ইয়ারের বেসে নাকি আমাদের গোল্ডেন বেসে? কোনটাতে ছিলে? গোল্ডেন বেসে ছিলে? পুরা রাত ক্লাস করানো, এত স্টামিনা, এত এত তেল, ইশরাত। হ্যাঁ, ক্লাস ভালো লাগে প্রতিদিনই। আচ্ছা ঠিক আছে, ওকে। বায়োসোশিয়োলজি সেকেন্ড প্যাকারি ম্যারাথন ক্লাস হবে না? হবে, ম্যারাথন ক্লাস হবে। তারিন রেহানুমা প্রমি, ম্যারাথন ক্লাস হবে, এবং আমাদের ম্যারাথন ক্লাসগুলো আমরা পরীক্ষার আগে নিব, অবশ্যই নিব, এবং প্রত্যেকটা ক্লাস হবে। ঠিক আছে? তো তোমাদের ক্লাস কেমন লেগেছে সেটা আমাদের গ্রুপে জানাতে ভুলো না। আমাদের গ্রুপ হচ্ছে পড়ালেখা, যেটা অফিসিয়াল গ্রুপ আছে, যেখানে 60,000+ মেম্বার আছে। তো আমাদের পড়ালেখা পেজের মধ্যে, আমাদের পেজের অপশনের মধ্যে তোমাদের একটু আগে যেটা দেখালাম, সেটা হচ্ছে কি, আমাদের একটা মেসেঞ্জার চ্যানেল আছে। সেই মেসেঞ্জার চ্যানেলে তোমরা প্রবেশ করলে আমাদের আজকের ক্লাসের পিডিএফটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে?
ওকে, নবীন আমাদের পেট বেজের। ওকে, ঠিক আছে, অনেক বেশি ভালো লাগছে স্যার। ওকে, আলহামদুলিল্লাহ, সবার ভালো লাগা, আমারও ভালো লাগা, সবাই ভালো থাকবে। এবং আমি বাসায় চলে যাব, আমাদের এমপ্লয় অলরেডি বসে আছে, ওনারা 10টায় ওনাদের অফিস শেষ, তারপরে বসে আছে তোমাদের জন্য। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, আল্লাহ হাফিজ।